আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা তালেব ইলমের সঙ্গে কিছুক্ষণ সময় আছি। কোনো তালেব ইলম যদি এই পর্বে থাকেন, প্রশ্ন করতে পারেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। প্রশ্ন হলো, মাদ্রাসার ছেলেরা আমাদের শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাই, যিনি আমাদের চিন্তার একজন মহানায়ক বলা চলে, চিন্তানায়ক, একই সাথে একাধিক ভাষায় কেন আমরা শিখবো, এই প্রশ্নটা তালেব ইলমের আছে। এখন যারা আরবি শিখেন তারা অনেকেই উর্দু ফার্সি শিখতে চান না, মাদ্রাসার ছেলেরা। আবার মনে কেউ কেউ ইংরেজি শিখতে চান না। তো একজন তালেব ইলমকে কেন একাধিক ভাষা শিখতে হবে, এই প্রশ্ন আমরা ডিসকাস, এই কথাবার্তা যাচ্ছি। আমাদের এই প্রশ্নটা করছে আবরার আবদুল্লাহ। আমরা এই প্রশ্নের উত্তরে যাই। আমরা এই প্রশ্নটা হলো যে কেন শিখতে হবে একাধিক ভাষা। একজন আমেরিকান মহিলা, মার্সিয়া হারমনসেন, এই মহিলা শাহ ওয়ালিউল্লাহ দেহলেভি রহমতুল্লাহ আলাইহির উপরে পৃথিবীতেই বড় মাপের বিশেষজ্ঞের একজন, এবং তার উপরে তার অনেক বই। এই ভদ্র মহিলা আমেরিকান, এই ভদ্র মহিলা খ্রিস্টিয়ান, বই লেখেন ইংরেজিতে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এই ভদ্র মহিলার ঈমান নসিব হয়েছে। ভদ্র মহিলা মুসলমান, এবং এই মুসলমান মহিলা ইসলামকে ভালো করে জানার জন্য আরবি, উর্দু, ফার্সি, পাঞ্জাবি, গুজরাটি, সম্ভবত সে 9টা ভাষা শিখছে। মুসলমানরা যে যে ভাষায় কথা বলে সেই সব ভাষা ভালো করে জানার জন্য। ইউটিউবে তার পাকিস্তানের মিলাদ মাহফিলের এক বয়ান আছে ইউটিউবে। আমি একটা উদাহরণ দিলাম, মূল কথায় আসি। মাদ্রাসার ছেলেরা কেন অন্য ভাষা শিখবে? এখন আমাদের দেশের মাদ্রাসাগুলোতে আরবির সাথে আর কি কি শেখানো হয়? উর্দু বা ফার্সি। ফার্সি নিয়ে প্রশ্ন পড়ে, আগে আমরা উর্দু নিয়ে আলোচনা করি। প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে ইসলামকে সহজভাবে জানার জন্য আরবির সাথে আর কোন ভাষা দরকার? বাংলা। পৃথিবীতে কোনো জ্ঞান চর্চায় নিজের মাতৃভাষা ছাড়া সম্ভব হয় না। মাতৃভাষার ক্ষেত্রে যেমন আমরা দুনিয়াতে মডেল জাপানে বলা হয়, আমি আমার টিচারদের কাছ থেকে শুনছি, ইংরেজিতে কোনো বই আসার 1 সপ্তাহ থেকে 1 মাসের ভিতরে সেই বই জাপানি ভাষায় অনুবাদ পাওয়া যায়। মানে ইংরেজিতে বা জার্মানিতে বা ইটালিতে বা ফ্রেঞ্চ ভাষায়, ফরাসিতে জ্ঞানের যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস আসে, বাস মাসখানেকের ভিতরে জাপানি ভাষা। তার মানে তাদের জ্ঞান চর্চাটা কিসে? মাতৃভাষা। আমাদের দেশেও যদি আমরা যেহেতু এখন ধর্ম নিয়ে কথা বলতে যাচ্ছি, ইংরেজি ব্যাপারটা না, সাধারণ শিক্ষা ইংরেজি ভাষাতেই হয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কথা বলো, আধুনিক বিজ্ঞানের কথা বলো, এগুলো ইংরেজিতে। এগুলো মাতৃভাষা হলো কিনা ওইটা আলাদা আলোচনা। আমাদের আলোচনা বিষয় দ্বীনি বিষয়। দ্বীনি যে কোনো বিষয় জানার জন্য আমার প্রথম হাতিয়ার কি? আরবি। 2 নম্বর হাতিয়ার কি আমার? বাংলা, মাতৃভাষা। যে কোনো মানুষের জন্য মাতৃভাষা জরুরি। আমরা অনেক সময় মনে করি কি যে আমরা, যেমন আমাদের ক্ষেত্রেও হয়, আমরা দ্বীনি কোনো বিষয় আরবিতে যত ভালো বুঝি, বাংলায় সেই রকম বুঝি না। এ কথা কিন্তু খুব শক্ত কথা, ঠিক না? কিন্তু যদি আমরা ছোটবেলা থেকেই বাংলাতেও ওই রকম ভাবে চর্চা করি, তো দেখা যাবে বাংলাতে ওই রকম বুঝি। 2 নম্বর হচ্ছে, বাংলাতে আরবির মতন দ্বীনি ব্যাপার না বুঝলেও কিছুদিন যদি বাংলাতে পড়াশোনা করি, আবার দেখি তখন বাংলাটা আরবির থেকেও বেশি বুঝবো। অনেক সময় দেখা যায় এরকম। যেমন আমার পরিষ্কার মনে পড়ে, আমি যখন মারফুল কোরআন পড়ি ছোটবেলায় উর্দুতে, এই মারফুল কোরআন যখন আমি বাংলায় পড়তে চাই, আমি বুঝি না, বুঝতে কষ্ট হয়। এখনো আমাদের আরবি দিদি বইপত্র মাদ্রাসা ছেলেদের, এরা আরবি থেকে, এই বাংলা থেকে আরবিতে বেশি বোঝে। ঠিক যেমন মেডিকেল স্টুডেন্টরা, ধরো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা, তারা ইঞ্জিনিয়ারিংয়ের বা মেডিকেলের কোনো বিষয়াদি, আমি যখন বায়োকেমিস্ট্রিতে পড়তাম, তো বায়োকেমিস্ট্রির বাংলা বইও খুব অল্প সংখ্যক, কিন্তু বাংলা বইও ছিল। ওইটা বাংলা থেকে আমরা ভালো বুঝি কি? ইংরেজিতে।
ইঞ্জিনিয়ারিংয়ের একটা ছেলে বাংলা থেকে ভালো বুঝবে কিসে? ইংরেজিতে। কারণ বইপত্র লেখা ইংরেজিতে, তারা অভ্যস্ত ইংরেজিতে পড়ে। আমাদের দিনী বিষয়াদি লেখা আরবিতে, আমরা পড়ে অভ্যস্ত আরবিতে। বুঝে আসছে? আরবি তো আমাদের শিখতেই হবে। 2 নম্বর হচ্ছে আমার বাংলা মাতৃভাষা। আমি যত অভিজ্ঞই হই না কেন অন্য ভাষাতে, আমি কিছুদিন যখন বাংলা চর্চা করবো, আমি বাংলাতেই ভালো বুঝবো এবং আরবির মতনই বুঝবো, আরবির থেকে বেশি বুঝবো। এবং সেই বাংলাটা সেই জায়গায় যেতে হবে। আর মাইকেল মধুসূদনের সেই বিখ্যাত গল্প, তার কবিতা লেখা, ইংল্যান্ডে যাওয়া, দেশে আসা, এগুলো আর আলোচনার দরকার নেই আমাদের এখন। বাংলা নিয়ে আমাদের আলোচনা দরকার নেই, কারণ আমরা মাদ্রাসায় যথেষ্ট সংখ্যক আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসায় বাংলা পড়ানো হয়। মাদ্রাসার ব্যাপারে অনেক গুরুত্ব। এবং গত 10-15 বছরে মাদ্রাসা ছেলেরা এত লেখালেখি করে এবং এত ব্যাপক একটা মানে গোষ্ঠী বাংলায় লেখালেখি করে এবং তাদের একটা স্রোত দাঁড়ায় গেছে। আমরা এখন আর এরকম বলতে পারি না যে মাদ্রাসা ছেলেরা বা এরা একটা মূল স্রোত, এবং আর 20 বছর পরে এদের স্রোতটা এমনও হতে পারে সাধারণ মূলধারার সাহিত্যকে অতিক্রম করা সম্ভব। এটা আজ থেকে 20 বছর আগে বাংলায় একটা বই, ইসলামী বই অসম্ভব। কয়টা বই? হাতে গোনা বই। ওই সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কিছু অনুবাদ, ওই গাজালির কিছু অনুবাদ, ওই নাদাবির হয়তো কয়েকটা বইয়ের অনুবাদ, সদর সাহেব রহমতুল্লাহ থানবীর কিছু বই অনুবাদ করছেন। মার্কেটে গেলে ওই ইমদাদিয়া লাইব্রেরি, মোহাম্মদিয়া লাইব্রেরি, আশরাফিয়া কুতুবখানা, এই তো। আর এখন ঘরে ঘরে প্রকাশন, মাদ্রাসার বই, ইসলামী বই, দিনী বই। এবং মাদ্রাসার ছেলেরা মেইন স্ট্রিমে লেখালেখি করে, পত্রিকাতে লেখালেখি করে, সাহিত্য পাতায় লেখালেখি করে। বাংলা নিয়ে আমাদের আলহামদুলিল্লাহ একটা দীর্ঘদিনের ভীতি ছিল, জড়তা ছিল। শুধু তাই না, বাংলা নিয়ে আমাদের একটা উন্নাসিকতা, নাক শিটকানো ভাব, আলহামদুলিল্লাহ এগুলো নাই। মাদ্রাসা ছেলেদের একটা প্রশ্ন, এখনো মাদ্রাসায় কেন উর্দু পড়ানো হয়? ছাত্রদের ক্ষেত্রে মূল সমস্যাটা এই যে উর্দু কেন পড়ব। এখানে 2টা ব্যাপার আলোচনা করতে পারি। একটা হচ্ছে সংযোজন করে দেয়, মানে আরবিটা কোন স্তরে থাকা দরকার, যে স্তরে আমরা আছি এই স্তরে কি মানে আরবি চলে, মানে কিতাবপত্র আরবি কিতাবপত্র করার জন্য যথেষ্ট কিনা। আচ্ছা, এইটা আমি তার শেষের দিকে কথা বলি। মূল কথাটা যেহেতু এইরকম, আচ্ছা খেয়াল করো, এখানে উর্দু আমাদের বাংলাদেশে আরবির পরেই আমরা দিনী শিক্ষা কেন্দ্রগুলোতে গুরুত্ব দিই উর্দুকে, ঠিক? উর্দু কেন শেখে মাদ্রাসা ছেলেরা, বা উর্দু না শিখলে কি সমস্যা, বা উর্দু মানে এত গুরুত্ব কেন উর্দুর এখন? প্রথম কথা হচ্ছে, আজ থেকে 10 বা 20 বছর আগে উর্দুর যে গুরুত্ব ছিল মাদ্রাসাগুলোতে, এখন উর্দু ওই গুরুত্ব নাই। যেহেতু নাই, তার মানে উর্দু তার গুরুত্ব আস্তে আস্তে হারাই ফেলছে। উর্দু তার গুরুত্বের জায়গায় আগে কি ছিল? মাদ্রাসা ছেলেরা আগে আরবি শিখত, উর্দু শিখত, তারপরে বাংলা শিখত। এখন বাংলা চলে আসছে, এখনো মাদ্রাসাতে আরবি, তারপরে বাংলা, তারপরে উর্দু। যদিও হওয়া দরকার ছিল আরবি এবং বাংলা প্যারালাল, দিনের হিসেবে না, দেখ দিন হিসেবে তো সবাই আরবি সবার আগেই থাকবে, কিন্তু বাংলার গুরুত্বটা সমান হওয়া দরকার ছিল একই রকম ভাবে, তারপরে উর্দু। এখন আলহামদুলিল্লাহ উর্দুর গুরুত্ব বাংলার নিচে চলে আসছে, বাংলার গুরুত্ব উর্দুর উপরে। এই উর্দু শেখার বয়স, সময়, উর্দু কি পরিমাণ শিখবে, এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। আমাদের দেশে আমরা দেখতে পাই মাদানী নিসাবের মাদ্রাসাগুলোতে 1 বছর উর্দু শেখানো হয়, এবং এইটা একটা আলহামদুলিল্লাহ ভালো জিনিস। তারা শুরুতেই উর্দু শেখান না, এটা আমার কাছে ভালো লাগে। তারা প্রথম বা দ্বিতীয় বর্ষে উর্দু পড়ান না, পরের দিকে যে উর্দু পড়ান। আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করি তখন শুরুতেই আমরা উর্দু পড়ি, এবং আরবির আগে আমরা উর্দু পড়ি। বরং উর্দু দিয়ে আমরা আরবি শিখতাম, বরং আরও যদি বলি তাহলে আমরা ফার্সি দিয়ে আরবি শিখছি। মিজানের কথা যদি বলি, নাহবা মিরের কথা যদি বলি, এই মুস্তিকার কথা যদি বলি, আমরা ফার্সি দিয়ে বই ফার্সিতে অনুবাদ করি উর্দুতে, আবার বাংলায় অনুবাদ করি সেই উর্দুর, আবার শিখি ভাষাটা কোনটা? আরবি। তার মানে আমার কয়টা ভাষা লাগে? 4টা ভাষা লাগে। আমাদের আরবি শেখার সময় 4টা ভাষা লাগছে, তোমাদের এই বয়সে, আরও ছোট বয়সে। এখন তো আলহামদুলিল্লাহ তোমাদের এই ঝামেলা নাই, তোমরা তো অনেক ভালো আছো। বরং কি হয় মাদানী নিসাবে,
আমি মাদানী নিসাবের আগে আলোচনা করি, তারপরে মেইন স্ট্রিম কওমি মাদ্রাসা যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করি। মাদানী নিসাবে আরবিটা মোটামুটি একটা জায়গায় নেওয়া হয়, একটা পর্যায়ে নেওয়া হয়, তারপর উর্দু শেখানো হয়, ঠিক? এবং ব্যাপারটা এইরকম না যে মাদ্রাসাগুলোতে আরবি বইগুলোর অনুবাদও উর্দুতে হয়, বা বইয়ের সরা সব উর্দুতে, বা ক্লাসের লেকচার তাকরিরও উর্দুতে ছাত্ররা লেখে, ক্লাসে বলেও ওস্তাদ উর্দুতে, এবং উর্দু না হলে তার পড়াশোনা হবেই না। মাদানী নিসাবে কিন্তু এরকম না, ঠিক না? কিন্তু তাকে উর্দু শেখানো হয়, ঠিক? এই জায়গাটা একটু থাকুক। আর অন্যান্য মাদ্রাসাগুলোতে উর্দু এখনো শেখানো হয়। ফার্সির কথাটা পরে আসি, অনেক জায়গায় ফার্সি আছে, অনেক জায়গায় ফার্সি এখন নাই। আর উর্দু যেভাবে শেখানো হয়, উর্দুর বইয়ের যে উর্দুতে যে সমস্ত বইয়ের অনুবাদ ছিল, সরা ছিল, ওই সব বই এখন বাংলায় পাওয়া যায়। ক্লাসে সাধারণত এখন ওস্তাদগণ উর্দুতে তাকরির করেন না, উর্দুতে ব্যাখ্যা করেন না, তর্জমা বাংলা অনুবাদও উর্দুতে করেন না, বাংলাই করেন। ক্লাসের আরবি বইয়ের বাংলা তর্জমা করেন বাংলায়, লেকচার দেন বাংলায়, ক্লাসে ছেলেরা লেখেও বাংলায়, ইভেন পরীক্ষাও দেয় বাংলায়। 20 বছর আগে কিন্তু তা ছিল না। 20 বছর আগে ক্লাসের ওস্তাদগণ বলতেন উর্দুতে, ছাত্ররা লিখত উর্দুতে, পরীক্ষা দিত উর্দুতে, প্রশ্ন আসত উর্দুতে, বইয়ের শুরু হাত তর্জমা উর্দুতে, সব উর্দু নির্ভর ছিল। এখন কিন্তু মেইন স্ট্রিম কওমি মাদ্রাসাতেও তা বাংলায়। তাহলে সমস্যা রইল, এই উর্দু আমার দরকার কেন? সবই তখন বাংলাই হয়ে গেল। যদি এখন কোনো ছেলে ভাবে আমি উর্দু ছাড়া চলতে পারবো, এখন একজন ছেলের উর্দু ছাড়া চলা সম্ভব। এটা 20 বছর আগে সম্ভব ছিল না। কারণ 20 বছর আগে এত বইপত্র বাংলায় অনুদিত ছিল না, এবং 20 বছর আগের ওলামায়ে কেরাম এত সুন্দর বাংলাও বলতেন না, বাংলা চর্চাও করতেন না। তো গত স্বাধীনতার পরে, যে গত 50 বছরে স্বাধীনতার পরে বাংলা দেশ হওয়ার প্রেক্ষাপটে, বাংলার গুরুত্বের প্রেক্ষিতে উর্দু ছাড়াও বাংলাদেশ একজন আলেমের ছাত্র, ভালো আলেম হওয়া সম্ভব, এবং তার জীবন সব কিছুই করা সম্ভব, এবং উইদাউট নোয়িং এনি উর্দু জানা ছাড়া তার সম্ভব। তো ছাত্রদের এই প্রশ্ন এখন আসার দরকার নাই যে তাহলে আমার হচ্ছে না কেন। হচ্ছে, উর্দু ছাড়া আমার চলবে, উর্দু ছাড়া একজন আলেমের জীবন চলবে, একজন ছাত্র জীবন চলবে। পরিষ্কার ব্যাপারটা? তারপরেও তাহলে মাদ্রাসায় উর্দু শেখানো হয় কেন? এই তো প্রশ্ন। শিখবো কেন? কেন শিখব? 1 নম্বর, এখনো জ্ঞানের একটা বিরাট খনি উর্দুতে। এখনো, এই যে দেখো এখানে অর্ধেক বই উর্দুতে। এই যে বিশাল একটা ভুবন, বিশাল একটা জগৎ, একটা ভাষা শিখে ফেলার জন্য তোমার এই বিশাল একটা জগৎ খুলে গেল। এই বদ্ধ জগৎটা যদি তোমার খোলা থাকে, এবং সেই দরজাটা যদি তোমার জানা থাকে, তুমি সেই দরজাটা কেন খুলবে না? বুঝেছ? 1, তার মানে বিশাল একটা জগৎ, যে জগতের বদ্ধ দরজা খোলার উপায় উর্দু। তা আমি উর্দু পড়লাম, শিখলাম, জগৎ খুললো। শিখলাম না, খুললো না, তোমার ওগুলো না হলেও চলবে, কিন্তু এগুলো হলেও তোমার জ্ঞান আরো সমৃদ্ধ হবে। আমরা নামাজ পরে পড়ে নেব ইনশাল্লাহ। বুঝে আসছে? তার মানে উর্দু জানার দ্বারা আমার জ্ঞানের একটা বিশাল জগৎ খোলা থাকবে। কারণ এই ভারত উপমহাদেশে বাংলাদেশ ছাড়া ভারতে বা পাকিস্তানে, পাকিস্তান তো ভাষাই উর্দু, ইভেন ইন্ডিয়াতে, ভারতে মুসলমানদের ব্যাপক গোষ্ঠী, ব্যাপক সংখ্যায় তারা উর্দু ভাষাভাষী। উত্তরপ্রদেশের কথা যদি আমি বলি, এমনকি যে মুসলমানদের যে মূল মার্কাজ, মূল সেন্টার, মূল কেন্দ্র, সেই সব জায়গার ভাষাভাষী তারা উর্দু ভাষাভাষী। তো তারা লেখালেখি করেন উর্দুতে, তারা বলেন উর্দুতে, ভাব বিনিময় করেন উর্দুতে। তো তাদের জ্ঞানের সব চিন্তার প্রকাশ উর্দুতে ঘটে। আমি যখন উর্দু জানলাম, তো পাকিস্তানের সমস্ত জ্ঞান আমার সামনে খোলা থাকলো। আমি যখন উর্দু জানলাম, তো ভারতের উত্তরপ্রদেশের কথা বলি, আমি লখনৌর কথা বলি, দিল্লির কথা বলি, তাদের উর্দু জ্ঞান আমার কাছে থাকলো, তাদের জ্ঞানের সবকিছু আমার সামনে খোলা থাকলো। এই দুইটা একটা বড় রকমের সুযোগ আমার উর্দু জানার কারণে। 1, 2 নম্বর হচ্ছে আসলে ভাষা জ্ঞানের ক্ষেত্রে কত বড় সহায়ক। আমরা বাংলা ভাষা তত্ত্বে, মূল ভাষা তাত্ত্বিকতা এখন পর্যন্ত যাদেরকে
বড় পণ্ডিত মনে করি ডক্টর শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। ইনাদের ভিতরে আমরা ডক্টর শহীদুল্লাহকে অনেক বড় মাপের মনে করি। ডক্টর শহীদুল্লাহর পরিচয় দেওয়ার সময় আমরা প্রথম কি শব্দটা বলি? 22টা ভাষা জানতেন, 18টা ভাষা জানতেন। কথাটা কেন বলি? তার মানে এটা একটা গর্বের ব্যাপার, এটা জ্ঞানের অনেক বড় একটা পর্যায়। একটা ভাষা জানা মানে সেই ভাষায় লিখিত সমস্ত কিছু তার সামনে খোলা। তার মানে এটা অনেক বড় একটা ব্যাপার। এখন যে লোক আজকে ধরো রাশিয়ান ভাষা জানে, রাশিয়ান ভাষা, রাশিয়ায় লিখিত সমস্ত বইপত্র তার জন্য সহজ জানা। যে হিন্দি জানে, হিন্দিতে লেখা সমস্ত বইপত্র সে পড়তে পারবে, জানতে পারবে, দেখতে পারবে। কেউ যদি ইটালিয়ান ভাষা জানে, কেউ যদি ইংরেজি জানে, ইংরেজিতে যত বইপত্র লেখা হয় সব সে জানবে। তো এইটা তো শুধুমাত্র ভারত উপমহাদেশের মুসলমানদের একটা অন্যতম ভাষা উর্দু সেই হিসেবেও না, এই ভাষায় লিখিত পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, জ্ঞানের একটা দরজা খুলল আমার জন্য। এবং এইটা সব জ্ঞানীগণই চিন্তা করেন। যেমন যে বাংলা সাহিত্য রচনা করে, সাহিত্য নিয়ে যে চিন্তা ভাবনা করে, সে কিভাবে? সেভাবে আমি যত বেশি ইংরেজি সাহিত্য জানবো, আমার বাংলা তত সমৃদ্ধ হবে। ইংরেজি সাহিত্যের জ্ঞান আমি বাংলায় প্রয়োগ করতে পারবো। এটা আমরা আরেকদিন হিসাবে আলোচনা করব। আধুনিক ইউরোপিয়ান সাহিত্য, সেটা ইংরেজি হোক, জার্মানি হোক, বা ফ্রেঞ্চ হোক, বা ইটালি হোক, গোটা পৃথিবীর সাহিত্য জগৎকে কিভাবে প্রভাবিত করে, এমনকি আরবিকেও কিভাবে প্রভাবিত করে, বাংলাকেও কিভাবে প্রভাবিত করে। আধুনিক বাংলা শুরু হয় কবে? ব্রিটিশ আমলে ইংরেজদের প্রভাবে। আধুনিক আরবি শুরু হয় কিভাবে? ইংরেজদের প্রভাবে। ঠিক এইরকম এক একটা ভাষা জানা মানে সেটা দুনিয়ার যেখানেই হোক, সেই ভাষায় লিখিত সমস্ত কিছু আমার সামনে থাকা। এইটা শুধুমাত্র ভারত উপমহাদেশের সাথে সম্পর্কিত না, ইসলামের সাথেও সম্পর্কিত না। বুঝে আসছে এটা? 3 নম্বর বলি, তোমাদের একটা মজার গল্প বলি। আমার মাথায় ঢুকলো এক সময় আমি ফ্রেঞ্চ শিখবো, ফরাসি ভাষা। ঢাকার আনিয়াস ফ্রান্সিস আছে সায়েন্স ল্যাবের এখানে, ফরাসি ভাষা শেখার জন্য। ফরাসি ভাষা শেখার কেন আমার মনে হলো এরকম, আমি মিশরের একজন বড় পণ্ডিত ডক্টর আহমদ শালাবি, কম্পারেটিভ রিলিজনের উপরে তার বইপত্র, ইতিহাসের উপরে তার বইপত্র, ইসলামের মৌলিক তাত্ত্বিক অনেক গবেষণার উপরে তার অনেক বইপত্র। এই ভদ্রলোকের বইয়ের অনেক বই তিনি ইংরেজিতে লিখছেন, অনেক বই তিনি ফরাসিতে লিখছেন, অনেক বই তিনি আরবিতে লিখছেন। এইটা দেখার পরে আমার মনে হলো আসলে আরবদের ভিতরে ফরাসি ভাষার অবস্থানটা আসলে কোথায়। আমরা এটা তো জানি, বিভিন্ন আরব দেশ, উত্তর আফ্রিকার অনেক দেশ ফ্রেঞ্চ কলোনি ছিল। আমরা যেমন ব্রিটিশ কলোনি ছিলাম, আরবরা উত্তর আফ্রিকার এরা ফ্রেঞ্চ কলোনি ছিল। যেমন মিশর একসময় ফ্রেঞ্চ কলোনি ছিল, আলজেরিয়া ফ্রেঞ্চ কলোনি ছিল, মরক্কো ফ্রেঞ্চ কলোনি ছিল, লিবিয়া ছিল। এই সব দেশের সাধারণ শিক্ষিত মানুষ, আমরা যেমন বাংলাদেশে ইংরেজি শিখলে নিজেদের শিক্ষিত মনে করি, ওই সব দেশের মানুষগণ নিজেরা ফরাসি শিখলে, ফরাসি জানলে নিজেদেরকে শিক্ষিত মনে করে। এবং তাদের অফিসিয়াল ভাষাও আরবিও আবার ফরাসিও। তো ফরাসিতে যখন তারা বইপত্র লেখে, ওই জায়গার অনেক ওলামাগণ ফরাসিতে লেখে। এমনকি আজহারের অনেক আলেম পাওয়া যাবে যাদের আরবিতেও বই, ফরাসি ভাষায়ও বই। তার মানে ফরাসি ভাষা শেখা মানে জ্ঞানের একটা বিশাল দরজা খোলা আমার জন্য। ইসলামী জ্ঞানের, ফরাসি যে জানে, ইসলামী জ্ঞানের বিশাল একটা দরজা তার জন্য খোলা। এবং এটা আমরা বাংলাদেশে বুঝবো না, আফ্রিকায় গেলে, উত্তর আফ্রিকায় গেলে বুঝবো। এই জানার পর আমার মনে হলো আমি ফরাসি ভাষা শেখা শুরু করি। তার আগে আমি ফার্সিতে ইরানি কালচারাল সেন্টার থেকে হায়ার ডিপ্লোমা করি 2 বছরের। ফার্সিটাকে আমি ভালো করে শেখার জন্য, ভালো করে বোঝার জন্য 4টা কোর্স করি আমি, জুনিয়র কোর্স, সিনিয়র কোর্স, ডিপ্লোমা, হায়ার ডিপ্লোমা 2 বছরের। যতটুকু সম্ভব হয় আমি ফার্সি ভাষাটাকে আরও ভালো করে ঝালাই করার জন্য চিন্তা করলাম যে এটা শেষ করি, এখন আমি ফ্রেঞ্চ শিখি। কারণ ফ্রেঞ্চটা শিখলে আমার জ্ঞানের অনেক কিছু আমার জন্য খোলা থাকবে। তার মানে একটা করে ভাষা শিখবো, একটা করে জগৎ আমার জন্য খুলবে। যে কোনো কারণেই হোক আমার এটা শেখা হয় নাই। না হওয়ার একটা বড় কারণ এটাও ছিল যে আমি যে 5টা-6টা ভাষা জানি, এর ভিতরে আমি তখন হিন্দিটা মোটামুটি শিখে ফেলি। এই ভাষাগুলোতে আমি আরও মজবুত হই, তারপর অন্য ভাষায় হাত দিই। নইলে ফ্রেঞ্চে যদি আমি হাত দিই, আমার এগুলো দুর্বল থাকবে, এগুলো আমার হবে না। এখন দেখো, একজন উত্তর আফ্রিকার মুসলমান, তিনি কি করেন? তিনি আরবি জানেন। তিনি তাদের কলোনিয়ালিস্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে, তাদের মানে ঔপনিবেশিক ভাষা হিসেবে তারা ফরাসি শেখে।
আবার গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চও, ফরাসিও ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি যেমন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ফরাসিও তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অনেক দেশে ফরাসি। তো আবার বেশি পপুলার হওয়ার কারণে তারা ইংরেজিও শেখেন। মানে একজন আলজেরিয়ান মুসলমান বা একজন মিশরের মুসলমান এবং আধুনিক আধুনিক মনস্ক চিন্তা চেতনা ধারণ করেন, যুগোপযোগী চিন্তা ধারণ করেন, তিনি আরবি জানেন, ইংরেজি জানেন, ফরাসি জানেন। কয় ভাষা? 3 ভাষা। আমাদের দেশে ওই ব্যাপারটা কি? আরবি জানি, বাংলা জানি, ইংরেজি জানি, উর্দু জানি, হতেই পারে। বুঝে আসছে? তার মানে আরো অনেক বড় বড় শেখ আছেন যারা ফরাসি। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আব্দুল্লাহ দারাজ, ডক্টর আব্দুল্লাহ দারাজের বিখ্যাত মানুষ, যার আল মাদখাল আল কুরআনুল কারীম আজীব কিতাব, আল্লাহু আকবার। নাস্তিকদের অনেক কিছুর জবাব, কোরআনের সত্যতার উপরে তার এই থিসিস অনেক বড় ব্যাপার। ওনার এই থিসিস কিসে লেখা? ফ্রেঞ্চ ভাষায়, ফরাসি ভাষায় লেখা। উনি তো প্যারিস থেকে ওনার আরবের আজহারের অনেক বড় বড় শেখের পিএইচডি থিসিস তো ফ্রেঞ্চ ভাষায় লেখা, ফ্রেঞ্চে লিখছেন। তার মানে ওনারা ফ্রেঞ্চ জানেন, ইংরেজিও জানেন, আরবিও জানেন। তার মানে আমরাই খালি একাধিক ভাষা শিখি না, আরব বড় বড় মুসলমানগণও একাধিক ভাষা শেখেন। আমি যেটা ছোট্ট একটা উদাহরণ দিই। আমার বাবা আমাকে প্রায় বলতেন যে দেখো, আমার বাবা ইউরোপের একাধিক দেশে ছিলেন। উনি বলতেন যে ইউরোপের কোনো কোনো দেশের লোকেরা 4-5টা ভাষা জানে। তা আমার আব্বা আমাকে বলেন, দেখো আমি নেদারল্যান্ডে ছিলাম বছরখানেক। নেদারল্যান্ড যারা এই নেদারল্যান্ডে যারা, এরা ছোট দেশ, বাংলাদেশের প্রায় হাফ। কৃষিতে ইউরোপে খুব উন্নত এরা। ইউরোপের বিভিন্ন দেশে তারা কৃষির উৎপাদিত পণ্য সাপ্লাই দেয়। এরা নিজের ভাষা জানে। পাশেই জার্মানি, এরা জার্মান জানে। আবার ওই পারে, সাগরের ওই পারে, ইংলিশ চ্যানেল ওই পারে ইংল্যান্ড, ইংলিশ জানে তারা। আবার ইটালি শেখে এরা। আমার আব্বা একজন জিজ্ঞেস করে, তোমরা এত ভাষা কেন শেখো? বলে দেখো, আমরা ছোট দেশ, ইউরোপে আছি, আমাদের মার্কেট ইউরোপ জোড়া, আমাদের টিকে থাকার জন্য আমাদের একাধিক ভাষা লাগবে। আমরা 4-5টা ভাষা শিখি, 4-5টা ভাষা শিখি। নেদারল্যান্ডের একজন লোক, সে জার্মানিও শেখে, সে ইংরেজিও শেখে, সে আবার দেখা যায় যে ফ্রেঞ্চ শেখে, নয় ইটালি শেখে। ফলে আমাদের ব্যবসার জন্যই, আমাদের টিকে থাকার জন্য আমাদের 4-5টা ভাষা শিখতে হয়। এটা আমার বাবার কাছে শোনা। তার মানে আমরা একাধিক ভাষা শিখি, শুধু আমরা না। এই মুহূর্তে আমরা দেখি কি, চায়নার অনেক বড় বড় টেকনিশিয়ানরা বা ইঞ্জিনিয়াররা যারা পাকিস্তানে বিভিন্ন রকমের এই উন্নয়নমূলক প্রজেক্টে কাজ করে, এরা উর্দু শিখতেছে। হ্যাঁ, তাদের জন্য এই চাইনিজদেরকে উর্দু শেখানোর জন্য আলাদা প্ল্যান নেওয়া হয়েছে। এখন এই চাইনিজরা পাকিস্তানে কাজ করতে চায়, তাদের জন্য আলাদা উর্দুর ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্টে চাইনিজরা কাজ করে, তাদের জন্য আমাদের এরকম একটা প্রজেক্ট নিতে পারি আমরা। আমাদের দেশে যারা কাজ করবে তাদের 3 মাসের জন্য একটা প্রজেক্ট দেওয়া হবে, কাজ করো, শেখো। এখন দেখো, প্রত্যেক দেশই নিজের ভাষাটাকে, জার্মানিতে যদি কেউ বাংলাদেশ থেকে পড়তে যায়, জার্মানিতে অনেক ভালো ভালো স্কলারশিপ, এবং ইসলামী লাইনে পড়ার জন্য, ইসলামী জ্ঞান স্টাডিজের জন্য জার্মানি খুব ভালো স্কলারশিপ দেয়। শর্ত একটাই, ছোট্ট একটা শর্ত, 6 মাস বা 1 বছর জার্মান ভাষা শিখতে হবে, এবং খুব ভালো স্কলারশিপ এবং ভালো সুযোগ সুবিধা। ইভেন আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে ভালো সুযোগ সুবিধা। জার্মানি শেখো, সমস্যা তো কিছু নাই। কারণ এগুলো কিন্তু আবার অনেকটা সিস্টার ল্যাঙ্গুয়েজ, জার্মানি, ইটালি, ফরাসি, তারপরে ইংরেজি। কারণ এগুলো ল্যাটিন থেকে আসা, ল্যাটিন থেকে আসার কারণে এদের অ্যালফাবেটে অনেক মিল, উচ্চারণে অনেক মিল, শব্দে অনেক মিল। দেখা যায় যে একই শব্দ হয়তো একটু হেরফের করে, ওইটা জার্মানি, ওইটা ফ্রেঞ্চ, ওইটা ইটালি। কারণ এই যে ইউরোপের লোকেরা এত ভাষা শেখে, আজকে যারা সারা দুনিয়াতে নানান দেশে কাজ করে বেড়ায়, তারা এত ভাষা শেখে। আবার আমাদের অনেক ভাষা শিখতে হয় কেন? জ্ঞানের জন্য। আমরা যারা জ্ঞান চর্চা করতে চাই, তারা তো শুধু উর্দু না, আমরা তো চিন্তা করবো এইরকম যে মাদ্রাসা তো আমাকে আরেকটা ভাষার ব্যাপারে আগ্রহী করে দিল, উর্দুটা আমি শিখে ফেললাম, আমি আরেকটু বড় হওয়ার পরে আমি ইংরেজিটা আমাকে ভালো করে শিখতেই হবে, কারণ দুনিয়াতে দাওয়ার ভাষা। আমাকে ফ্রেঞ্চ শিখতে হবে। কোথায়? সেই কানাডার কুইবেক, ওইখানে কুইবেকে ফ্রেঞ্চ চলে, ফরাসি ভাষা।
এবং কানাডায় অনেক বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন স্টেটে ফরাসি ভাষা চলে, ইংরেজিও ফরাসিও। এখন যে লোক ভালো ফরাসি জানে সে কানাডায় ভালো একজন দায়ী হবে, যে স্প্যানিশ জানে সে ল্যাটিন আমেরিকাতে ভালো একজন দায়ী হবে। তার স্প্যানিশ শেখার কারণে সে বিভিন্ন দেশে, এই আর্জেন্টিনাতে বা ব্রাজিলে, আমি খুব ভালো জানি না কোন কোন দেশে এক্স্যাক্টলি স্প্যানিশ বলে, কিন্তু এগুলো তো অনেক স্প্যানিশ কলোনি ছিল। তা সেই সমস্ত জায়গায় কি হবে, তার স্প্যানিশ ভাষা জানার কারণে সেখানে তার দাওয়ার পথ খুলবে। এখন দাওয়া তো মানুষের রিজিকেরও একটা পথ, রিজিকেরও মানে ওসিলা। সে দাওয়ার কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নানান উপায়ে তাকে তার জীবন ভরণ পোষণের ব্যবস্থা করবে, সেগুলো আলাদা কথা। কিন্তু তার একটা ভাষা জানার কারণে তার জন্য নানান জায়গায় পথ খুলতেছে, দরজা খুলতেছে। এখন আমাদের দেশে মাদ্রাসাগুলোতে যে উর্দুটা শেখানো হয়, এটা নিয়ে একটা প্রশ্ন। তোমাদের মজার কথা বলি, পৃথিবীতে উর্দু সব থেকে সহজ ভাষাগুলোর ভিতরে একটা। উর্দু ভাষা খুবই সহজ একটা ভাষা। উর্দু মানে কি শব্দটা? উর্দু শব্দের মানে হচ্ছে সৈন্য শিবির। আমরা জানি ওই যে আর্মিদের বা ডিফেন্সের লোকজন যে জামা কাপড় পরে, যে পোশাকটা পরে, এটার আমরা কি বলি? সামরিক উর্দি। উর্দি বলি না? হ্যাঁ, উর্দি শব্দটা কোত্থেকে আসছে? উর্দু থেকেই তো আসছে। উর্দু শব্দটা তো উর্দু ভাষা আমরা জানি, মোগল আমলের ভাষা। বিভিন্ন ভাষাভাষী একসাথে সংমিশ্রণের কারণে উর্দু তারা একসাথে। উর্দু কিন্তু একটা মানে অ্যাসিমিলেটেড ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো ভাষা মিলে উর্দু। এই কারণে দেখা যায় উর্দুতে প্রচুর বাংলা শব্দ, উর্দুতে প্রচুর আরবি শব্দ, প্রচুর ফার্সি শব্দ, গুজরাটি শব্দ। উর্দু আর হিন্দি মূলত এক ভাষায় ছিল, স্রোত আলাদা হয়ে যায় আরও পরে, একটা সংস্কৃতি নির্ভর আরেকটা আরবি ফার্সি নির্ভর। এখন যে বাংলা জানে তার জন্য উর্দু সহজ, যে ফার্সি জানে তার জন্য উর্দু সহজ, যে আরবি জানে তার জন্য উর্দু সহজ, যে পাঞ্জাবি জানে তার জন্য উর্দু সহজ, যে হিন্দি জানে তার জন্য উর্দু সহজ। তার মানে উর্দু শেখাটা আমাদের বাংলা ভাষীদের জন্য তো খুব সহজ। বিশেষ করে যারা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার আমরা যে এই বইটা যদি আমরা হাতে নেই, এর ভিতরে দেখব অর্ধেক আরবি শব্দ। তার মানে যে ভালো আরবি জানে উর্দু ভাষা সে অর্ধেক জানে। গ্রামাটিক্যাল কিছু রুল থাকবে আর অন্যান্য ভাষার কিছু শব্দ থাকবে। বাংলা জানার কারণে দেখা যাবে যে আরো 1/10, 10 ভাগের 1 ভাগ শব্দ জানে। আলটিমেটলি দাঁড়ালো কি, দেখা যাবে যে অর্ধেকের বেশি শব্দ সে ভাষাটা জানেই সে। সহজ ভাষা। এই ভাষা শিখতে 1 মাসের বেশিও লাগে না। এখন এই উর্দু শিখে তোমার তো উর্দু কবি হওয়া জরুরি না, তোমার ভাষাটা শিখে রাখা দরকার। যেন তুমি উর্দুতে একটা বই পেলে, তুমি আমাদের সজ্জান নোমান সাহেবের একটা বই পেলাম, তাকে উসমানির একটা বই পেলাম, সলিমুল্লাহ খান রহমতুল্লাহর একটা বই পেলাম, ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ একটা বই পেলাম, ওই বই আমি পড়তে পারি কিনা? বাস আমি পড়তে পারি। আমার উর্দু তো অনেক বলাও জরুরি না, কারণ আমাদের দেশে উর্দু বলে না। হ্যাঁ, উর্দু ভাষা এখন এতই সহজ, আর হিন্দির প্রভাবে মানুষ এখন এতই জানে সে উর্দু বলতেও পারবে। তোমাদের জন্য উর্দু খুব লেখাও জরুরি না। এখন মাদানী নিসাবের মাদ্রাসাগুলোতে মূল টার্গেটটা থাকে যেন সে উর্দু ভালো বোঝে। এই উর্দু বোঝার দ্বারা তার উর্দুতে লিখিত সমস্ত কিতাবাদি পড়ার জন্য তার জন্য সহজ হয়ে যায়। ঠিক? ফার্সির ব্যাপারটা রয়ে গেল। আমাদের দেশে এখন যেহেতু ফার্সির চল নাই একরকম, এমনকি এত ভাষার ভারে ভারাক্রান্ত, মানে ভারবাহী হওয়া এটাও মুশকিল। আরবি শিখতে হবে, আবার ইংরেজি, আবার বাংলা, আবার উর্দুও দেখি। ফার্সি ঠিক আছে, বাদ দাও, ফার্সি জায়গায় ইংরেজিটাকে গুরুত্ব দাও, বা আরও বেশি করে উর্দু পড়াও। ফার্সি ভাষা তারপরও যদি কেউ শিখতে চায়, পৃথিবীতে জ্ঞানের সব থেকে বড় যেসব ভাষায় জ্ঞান চর্চা, শত শত বছর তো ফার্সি ছিল। এমনকি আমরা যে বলি পৃথিবীর শ্রেষ্ঠ মহাকাব্য 5টার কথা যদি আমরা বলি, এটা ইউরোপিয়ানরা বলে। শ্রেষ্ঠ মহাকাব্য কি কি বলে? ইলিয়াড ওডিসির কথা বলে, ভারতের রামায়ণ মহাভারতের কথা বলে, আর শাহনামার কথা বলে। তা সেই শাহনামা কিসের লেখা? ফার্সিতে লেখা। এখন কেউ যদি মনে করে আমি ফার্সি শিখবো, মুসলমান দেশগুলোর ভিতরে ইরান কিভাবে ইসলাম চর্চা করে সেটা আমি জানবো, ফার্সি কিন্তু শুধু ইরানে না, ফার্সি আজারবাইজানে আছে, তাজিকিস্তান, উজবেকিস্তানে আছে, আফগানিস্তানে অনেক জায়গায় ফার্সি আছে। ফার্সি থাকা মানে আরেকটা মুসলিম বিশাল একটা জনগোষ্ঠীর ভাষা আমার জানা। তার মানে আমি ওদিকে মরক্কো, মানে আটলান্টিক থেকে নিয়ে ইরান পর্যন্ত আরবি জানি, আবার এই ইরান থেকে নিয়ে পাকিস্তানের একাংশ পর্যন্ত ফার্সি জানি, আবার পাকিস্তানের একাংশ বাংলাদেশ পর্যন্ত ধরো উর্দু জানি, আর বাংলা তো জানি। মানে কেউ উর্দু, ফার্সি, আরবি, বাংলা যদি জানে, তো বাংলাদেশ থেকে শুরু করে একদম আটলান্টিকের ওই তীর পর্যন্ত, পশ্চিম তীর পর্যন্ত, মরক্কো পর্যন্ত, সে সবগুলো দেশ সফর করবে 4টা ভাষা দিয়ে। আর পেছনে যে 2-3টা মুসলমান দেশ আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, আরো সব,
মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো, ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো। আমি তো অনুভব করলাম মালয়েশিয়া যাওয়ার পরে যে এটা বাংলা ভাষার মতো না, এই উর্দু ভাষার মতন আরেকটা সহজ ভাষা। ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ বা মালায় ল্যাঙ্গুয়েজ আরেকটা সহজ ভাষা আলহামদুলিল্লাহ। তো মুসলমানদের যদি কেউ উর্দুর সাথে মালায় ভাষাটা শিখে ফেলে, তার জন্য আরেকটা দরজা খুলে ফেলে, এবং এইটাও মাসখানেক লাগে। ইভেন মালয়েশিয়া ইউনিভার্সিটি যে কোর্সগুলো করায়, ছেলেরা বাঙালি মানুষ তো মানে সাংঘাতিকভাবে উর্দু বলে, সাংঘাতিকভাবে, এই সরি মালায় বলে, তারা ভালোভাবে মালায় বলে এবং মালায় একেবারে নেটিভদের মতন বলে। তার মানে আমার উর্দু জানার দ্বারা আমি বিশাল জনগোষ্ঠীর ভাষা পাচ্ছি, জ্ঞানের বিশাল জগৎ আমার সামনে খোলা, এবং আমি মুসলমানদের বিশাল সময়ে অন্তত 300-400 বছরের যে ঐতিহ্য তোরাসি, এই ট্র্যাডিশনাল যে ক্লাসিক্যাল বইপত্র আমি সেগুলো পাচ্ছি। ফার্সি জানার দ্বারা আমি আরও আগে চলে যেতে পারি, আরও আগে। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহর বিখ্যাত সব থেকে বিখ্যাত বই বলি কি আমরা, ইহয়া উলুমুদ্দিন। তারপরের বিখ্যাত বই বলি কি, কিমিয়ায়ে সাআদাত। দেখো বইয়ের নামটা ফার্সিতে, কিমিয়ায়ে সাআদাত, তাই না? বইটার নাম কিন্তু আল কিমিয়া লিস সাআদা, তা না, কিমিয়ায়ে সাআদাত, মানে বইয়ের নামও কিসে, ফার্সিতে, কারণ ওনার মূল ভাষা ছিল ফার্সি। উনি ফার্সিতেও লেখালেখি করছেন, গাজ্জালী রাহমাতুল্লাহ ফার্সিতেও লিখছেন, আরবিতেও লিখছেন। তো ফার্সিটার জায়গায় আমরা যদি কেউ মনে করি হ্যাঁ ফার্সি ভালো করে শিখবো, আমার জ্ঞানের আরেকটা জগৎ খুলুক, আলহামদুলিল্লাহ। যদি সে মনে করে এখন ফার্সির কমে গেছে, আমি বরং ফার্সির সময়টা ফ্রেঞ্চ শিখবো, আলহামদুলিল্লাহ শেখো। সে যদি চিন্তা করেন আমি স্প্যানিশ শিখবো, শিখো, আলহামদুলিল্লাহ। আগামী দিনে গ্লোবাল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে চায়না ইংরেজির প্রতিস্থাপন করবে মনে হচ্ছে। আগামী 100 বছর পর দেখা যাবে পৃথিবীতে আন্তর্জাতিক ভাষা হিসেবে চাইনিজ ভাষা, কারণ চাইনিজ সারা দুনিয়াতে মানে ডোমিনেশন করার, তাদের যে ডোমিনেন্স হতে যাচ্ছে চায়না, আলটিমেটলি মুসলমানদের এক সময় চায়না ভাষাও শিখতে হবে। তো ভাষা তো তোমার শিখতেই হবে জ্ঞানের মাধ্যম, সহজ ভাষা, বাংলাদেশের হাজারো আলেমের ভাষা। আমার পাশের মুসলমান দেশগুলো এই ভাষায় কথা বলে, এই ভাষায় লেখে। এই যে এই সমস্ত বইগুলো পড়ার জন্য আমার যদি মাত্র কয়েক মাস চেষ্টার দ্বারা জ্ঞানের এত বিশাল একটা ভান্ডার আমি আত্মস্থ করতে পারি, আমি সে ভাষা শিখবো না কেন? নিয়ামত। কেউ যদি নাও শেখে সমস্যা কিছু নাই, কিন্তু আরবি নাম্বার 1, এটা বুঝতে হবে। আমরা একটা সময় উর্দুতে এত এক্সপার্ট হতাম যে আরবির থেকে উর্দু ভালো বুঝতাম। আমাদের সময়, খুব সত্য কথা, আমাদের সময় আমরা আরবি থেকে উর্দু ভালো বুঝতাম। তোমাদের তো আলহামদুলিল্লাহ এরকম না, তোমরা আরবিটা উর্দুর থেকেও ভালো বোঝো, বাংলা থেকেও ভালো বোঝো, আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাটাকে খাটো করা যাবে না, নিজের মাতৃভাষা চর্চা করা, এবং আলহামদুলিল্লাহ মাদ্রাসা ছাত্রদের জন্য এগুলো অনেক বড় একটা, মানে ছাত্ররাও যেভাবে, ওস্তাদগণ যেভাবে, আমি মনে রাবি আবদুল্লাহের কথা বলবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই বিষয়ে বাংলাদেশে তার বিরাট বড় হতো, আলহামদুলিল্লাহ। আর কোনো প্রশ্ন? প্রশ্ন হইল, এই একাধিক মানে এই মানে বিশ্বায়নের এই যুগে, গ্লোবালাইজেশনের যুগে সাধারণ জ্ঞান সম্পর্কে তালেবানরা একটু অনীহা আছে, এবং ভূগোল নিয়ে একটু কম সাধারণ জ্ঞান থাকা দরকার, বিশ্ব পরিস্থিতি জানা দরকার, এরপর হলো বিজ্ঞানের কিছু জিনিস জানা দরকার। কখন জানবে, কীভাবে জানবে? তোমাদের কোনো প্রশ্ন থাকতে পারে? মনে হয় যেটা আছে প্রশ্নটা করতে পারো। না, আমি তো প্রশ্ন তোমাদের পক্ষে করতেছি। কি বলো? না, প্রশ্ন করলে উত্তর বলো। আমার তো বাসা শেখার ইচ্ছা আছে, কিন্তু যে পড়ানো হয় এমনি তো আর শেখার মতো শুধু পড়ে যেতে হয়, তো শিখবো কোথা থেকে, কিভাবে শিখবো, এটা আলাদা একটা সময়। আচ্ছা, ছাত্রদের একটা সমস্যা থাকে কি, ওরা বুঝতে পারে না। ছাত্ররা মনে করে আমার এই প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান আমাকে কোনো বিষয়ে পড়ালে ওই বিষয়ে পুরো পড়িয়ে দেবে, পুরা হজম করায় দেবে, পুরা শেখায় দিবে। ব্যাপারটা আসলে এরকম না। হাজারো সাবজেক্ট, হাজারো বিষয়। একটা শিক্ষা প্রতিষ্ঠান 10 বছরে, 16 বছরে, 20 বছরে কত সাবজেক্ট পড়াবে, কতটুক পড়াবে? অনেক সাবজেক্ট তোমাকে বেশ মজবুত আকারে পড়াবে, অনেক সাবজেক্ট তোমাকে প্রাথমিক জ্ঞান দিয়ে দিবে, অনেক সাবজেক্টে তোমার প্রাথমিকের থেকে আরেকটু বেশি জ্ঞান দিয়ে দিবে, বাকিটা তোমার শিখতে হবে তোমার। যে কোনো প্রতিষ্ঠানেই ধরো কেউ দর্শনে অনার্স করে, তারা কি সারা দর্শন কি 4 বছর অনার্সে শেখানো সম্ভব? এটা কোনোদিনই সম্ভব। কেউ হাদিসে অনার্স করে, তারা কি 4 বছরে হাদিস শেখানো সম্ভব? কেউ পলিটিক্যাল সায়েন্সে করে। প্রতিষ্ঠান তোমাকে কোনোদিনই সবটা শেখায় দেবে না, এটা সম্ভবও না।
জ্ঞানের চর্চা তা মৃত্যু, সারা জীবন চর্চা করে যেতে হবে। উর্দুর ক্ষেত্রেও ধরে নাও, উর্দু তোমাকে তোমাকে উর্দুতে হাতে হাতে খড়ি দিয়ে দিল, তো তুমি তো হয়তো কোনোদিনই উর্দু শিখতে না, তোমার উর্দু শেখানো শুরু তো করে দিল। এখন যে শুরুটা করে দিল আলহামদুলিল্লাহ অনেক ভালো, ছেলেরা 1-2 বছর উর্দু শেখার পরে লিখতে পারে, বলতে পারে, পড়তে পারে, বাকি চর্চা তার কাছে। তোমাকে মাদ্রাসায় আরবিটা খুব ভালো করে করায় দেয়, মজবুত করায় দেয়। উর্দু তো মজবুত করায় দিতে গেলে তোমার আরও 5 বছর লাগবে, আবার ফার্সি আবার মজবুত করায় দিতে গেলে আরও 5 বছর। কত বছর তোমার শিক্ষা প্রতিষ্ঠান তোমার কত বছর সময় দেবে? উর্দু তোমাকে এত করায় দেবে না, এত সময় কই। আরবিতেই তো আরবির নাহু, সার্ফ, বালাগা, তারপরে ফিকহ, আদাব, সীমাহীন সাবজেক্ট, তাই না? তারপরে হাদিস, তাফসির, উলুমুল হাদিস, উসুলে হাদিস, কত সাবজেক্ট। আবার উর্দু তোমাকে এত পড়াবে, সময় কই। তার বদলে তোমার কি করে, উর্দুটা হাতে করে দিয়ে দেয়, মোটামুটি পড়ায় দেয়। এখন তুমি আস্তে আস্তে চর্চা করতে থাকবা। চর্চাটা কিভাবে করবো? হ্যাঁ, সুন্দর কথা। প্রথম কথা, জ্ঞানের চর্চা পড়াশোনা কিভাবে করবে, প্রত্যেক ছাত্র তার একজন মুরব্বী থাকা দরকার, গাইড থাকা দরকার। প্রত্যেকের গাইড, তার গাইড বুঝবে এই ছেলেটা এখন এর কি পড়া দরকার। একজন গাইড, সে তার সম্পর্কে জানবে, তার অবস্থা সম্পর্কে জানবে। এগুলো নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ। জ্ঞানের দিক নির্দেশনা কিভাবে নিতে হবে, কার কাছ থেকে নিতে হবে, এটা একটা আলাদা একটা সময়ের ব্যাপার। এটা তো এখন সহজ উত্তর, তোমার যিনি ওস্তাদ আছেন, যিনি তোমাকে উর্দু পড়ান, বা তুমি যাকে মুরব্বী মনে করো, তোমার মেন্টর মনে করো, যার সাথে তোমার যাওয়া আসা, তোমার নিগরান, তার সাথে পরামর্শ করা যে আমি আরেকটু উর্দু ভালো জানতে চাই, আরেকটু পড়াশোনা করতে চাই, উর্দুতে আরেকটু দক্ষতা অর্জন করতে চাই, কি পড়বো, কিভাবে আগাবো। আমি যেটা বললাম, সাধারণ জ্ঞান সম্পর্কে অনেক আছে মাদ্রাসা তালেব ইলমদের। এটা কেন দরকার, মানে মানে আসলে কি প্রয়োজন আছে কিনা, কমন কিছু বিষয় আমরা জানি না আর কি। তালেব ইলমরা আগ্রহ আছে কিন্তু হয়তো পাই না আর কি। সাধারণ জ্ঞান দ্বারা আসলে আমরা কি বুঝি, তাই না? সাধারণ জ্ঞান দ্বারা আমরা কি বুঝি? সাধারণ জ্ঞান তো আমাদের সময় যখন আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেই, ভর্তি পরীক্ষা দিই ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্য ইউনিভার্সিটিতে, তো আমার সময় মনে আছে, আমার সাধারণ জ্ঞানে ছিল 100 মার্কসের 50 সাধারণ জ্ঞানে, আর 50 বাংলা ইংরেজি। মানে বাংলায় 25, ইংরেজিতে 25। আমি আর্টসের ছাত্র ছিলাম, তাই সাধারণ জ্ঞানে 50। সাধারণ জ্ঞানের 50 আবার ভাগ ছিল, 25 ছিল বাংলাদেশ বিষয়ক আর 25 ছিল আন্তর্জাতিক বিষয়ক। তার মানে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সময় তার জ্ঞান যাচাই করার অর্ধেক মানদণ্ড ছিল সাধারণ জ্ঞান। এই একটা কথা দিয়ে বোঝা যায় এটা কেমন গুরুত্বপূর্ণ ব্যাপার। ইউনিভার্সিটি একটা দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, পড়াশোনা করবে সে অনার্সে যে একটা নির্দিষ্ট সাবজেক্টেই তো সে পড়বে, তাই না? কেউ হয়তো ইংরেজি পড়বে, কেউ অ্যানথ্রোপোলজি পড়বে, কেউ ফার্মেসি পড়বে, কেউ জিওগ্রাফি পড়বে, কিন্তু তার সাধারণ জ্ঞান পরীক্ষা নেওয়া হচ্ছে। আর্টস ফ্যাকাল্টিতে আমরা ক্ষয়ন্তে যখন পরীক্ষা দিই, 185 সাধারণ জ্ঞানের উপর, 50-এর 25 বাংলাদেশ বিষয়ক আর 25 আন্তর্জাতিক বিষয়ক, আর 25 ইংরেজি আর বাংলা। এই সীমাহীন গুরুত্ব, এটা আসলে এটা হচ্ছে তার একদিন আলোচনা করবো। তো মানে অন্যরা যেহেতু বলছে, ও আচ্ছা, 5 মিনিট হতে পারে। যে যার প্রশ্নটা ছিল কি, সাধারণ জ্ঞান দ্বারা আমরা আসলে কি বুঝি। দেখো, মাদ্রাসাগুলোতে এখন আছে বাচ্চাদের কিন্তু কিন্ডারগার্টেন সাধারণ জ্ঞান একটা সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক একটা সাধারণ জ্ঞানের সাবজেক্ট থাকে কিন্ডারগার্টেনে। বাচ্চাদের নার্সারি, কেজিতে, ক্লাস 1 থাকে না? আচ্ছা, ওই বইটা নিলে আমরা বুঝতে পারবো যে আসলে সাধারণ জ্ঞানটা কি। সাধারণত আমরা মনে করি আমাদের পাঠ্যপুস্তক, নির্দিষ্ট পাঠ্যপুস্তকের বাইরের জ্ঞানটার আমরা সাধারণ জ্ঞান মনে করি। নির্দিষ্ট পাঠ্যপুস্তকের, ধরো আমরা বাংলা পড়ি, ইংরেজি পড়ি, অঙ্ক পড়ি, বিজ্ঞান পড়ি, সমাজ বিজ্ঞান পড়ি, ভূগোল পড়ি, আমরা নিচের দিকে এগুলো পড়ি। মাদ্রাসা একটা ছেলে কি পড়ে, সে আরবি পড়ে, নাহু পড়ে, সরফ পড়ে, তারপরে সে ধরো এসর বিশিকি বা বাকুরাত লাদাব, এর কয়েকটা সাবজেক্ট, এর বাংলা ইংরেজিও থাকে, এর বাইরের জ্ঞান। এখন এর বাইরের জ্ঞানটা কি? তার মানে পৃথিবী বিষয়ক সমস্ত, পৃথিবীর সমস্ত জ্ঞান, যে বিষয়ের
তার কাছে ওই বিষয় ছাড়া দুনিয়ার সমস্ত বিষয়ের জ্ঞানই তো তার কাছে সাধারণ জ্ঞানের মতন, যেটা এক্সট্রা, অতিরিক্ত জ্ঞান। এখন যে ভূগোল পড়ে না, তার ভূগোলের জ্ঞান সাধারণ জ্ঞান। আবার যে ভূগোল পড়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পড়ে না, তার কাছে রাষ্ট্রবিজ্ঞান সাধারণ জ্ঞান। মানে আমার মৌলিক যে পাঠ্য বিষয়াবলী তার বাইরের জ্ঞানটা সাধারণ জ্ঞান। আমি এরকম বুঝি সাধারণ জ্ঞান বলতে। এখন এই সাধারণ জ্ঞান আসলে কতটুকু দরকার, এই সাধারণ জ্ঞানের কোন পর্যায় পর্যন্ত একজন ছাত্রর প্রয়োজন জীবনে বেঁচে থাকার জন্য বা পড়াশোনাতে থাকার জন্য বা একাডেমিশিয়ান হওয়ার জন্য বা জীবনের কর্মক্ষেত্রের জন্য আসলে কতটুকু দরকার, এটা ব্যক্তিভেদে ভ্যারি করে, তারতম্য থাকবে। একজন ছাত্র সে আরবিতে পড়ে ভালো, কিন্তু সে আসলে অক্সিজেন হাইড্রোজেন সম্পর্কে জানেই না, সে একটা সুস্থ মানুষ? পানির মৌলিক উপাদান যে অক্সিজেন হাইড্রোজেন এটা যে সে জানে না, এটা কিন্তু স্বাভাবিক। আচ্ছা, মানুষের পৃথিবীর 4/3 যে পানি, এটাও যে সে জানে না, অবাক অবাক ব্যাপার না? কিন্তু এই যে পৃথিবীর 4/3 পানি, 1 ভাগ স্থল, 1 ভাগ মাটি, এটা তো আসলে সাধারণ জ্ঞান, এটা তো ভূগোলের জ্ঞান, এটা ভূগোলের জ্ঞান না? আচ্ছা, আবার পানির মূল উপাদান যে হাইড্রোজেন আর অক্সিজেন, সূর্যে যে হিলিয়াম হাইড্রোজেন, এগুলো তো আবার ফিজিক্সের জ্ঞান বা কেমিস্ট্রির জ্ঞান। তার মানে অন্যান্য বিষয়ের মৌলিক যে বিষয়গুলো না জানা থাকলে আমি আমার জীবনে আমার বিষয় সাবজেক্ট সেগুলোতেও ভালো করে বুঝবো না বা সমাজে চলতে পারবো না বা চোখ কান আমার খোলা থাকবে না, এই বিষয়গুলো আমার জানতে হবে। এখন পৃথিবীতে 7টা মহাদেশ, একটা মহাদেশে মানুষ থাকে না, শুধু কিছু গবেষকরাই থাকে, এবং সেই মহাদেশের চারিপাশে পানি, স্থলভাবে সেই মহাদেশে যাওয়ার কোনো উপায় নাই। এটা কোন মহাদেশ? হ্যাঁ ভাই, এটা আমার অ্যান্টার্কটিকা মহাদেশ। মানে এই জ্ঞানটা তো আসলে ভূগোলের জ্ঞান, কিন্তু এটা একটা সাধারণ জ্ঞান, এটা একটা সাধারণ জ্ঞান। আমাদের কেমিস্ট্রিতে আমরা যখন পড়ি পর্যায় সারণীর কথা, আমরা যখন পড়ি ভাই, পর্যায় সারণীটা কি? হ্যাঁ, আমরা যে সমস্ত মূল উপাদান দুনিয়াতে পাই, আমরা এই সমস্ত মূল উপাদানের একটা ছকে সাজানোর ব্যবস্থা করছেন বিজ্ঞানীরা। অনেক ধরনের মডেল আছে, সেই মডেলের ভিতরে এই মডেলটাতে আমরা মোটামুটি এগুলোকে একভাবে ক্লাসিফাই করে আমরা এই বৈশিষ্ট্যে এই 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 উপাদানগুলো এক জায়গায় থাকবে, এইরকম একটা ব্যাপার। এটাও একটা সাধারণ জ্ঞান হয়ে গেছে। একসময় এটা সাধারণ জ্ঞান ছিল না। জ্ঞানের উন্নতির সাথে, সভ্যতার উন্নতির সাথে বাতাসে যে আমরা যে বাতাস, এই বাতাসে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, নিয়ন, এরকম নানান কিছু, এটা একটা বাচ্চা এখন জানে, এটা সাধারণ জ্ঞান। কিন্তু 100 বছর আগে কি এটা সাধারণ জ্ঞান? 100 বছর আগে এটা জ্ঞানীদের জ্ঞান ছিল। আবার ধরো সাহিত্যের ক্ষেত্রে, বাংলা সাহিত্যের আধুনিক যুগ কোনটা, মধ্যযুগ কোনটা, এটাও একটা সাধারণ জ্ঞান এখন। কিন্তু এক সময় এটা সাধারণ জ্ঞান ছিল না, এটা এক সময় স্পেশালিস্টদের জ্ঞান ছিল। আমরা অমিয় চক্রবর্তীর কথা যদি বলি, আমরা বুদ্ধদেব বসুর কথা বলি, নজরুলের কথা বলি, জীবনানন্দের কথা বলি, ইনারা আসলে কোন যুগের ছিলেন? বিভূতিভূষণ মানিক বন্দ্যোপাধ্যায় কোন যুগের ছিলেন? এখন কিন্তু এগুলো সাধারণ জ্ঞান। এটা কিন্তু আসলে এখন এইরকম না যে বাংলা সাহিত্যই যে জানে তার জানা থাকতে হবে, অন্যরা জানবে না, না অন্যরা না জানলে সমস্যা। তুমি বাংলা ভাষা চর্চা করো, বাংলায় পড়ো। তুমি একদিনও মানিক বন্দ্যোপাধ্যায় একটা উপন্যাস পড়ো নাই, মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তোমার কিছুই জানা নাই, এটা একটা সাধারণ জ্ঞান, এটা থাকা জরুরি। নইলে তুমি একজনের সাথে কথা বলতে গেলেও তোমার লজ্জার বিষয়। আচ্ছা, আমরা যদি আরেকভাবে চিন্তা করি, এই যে কিছুক্ষণ আগে আমি বললাম সেলিমুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ, এটা মাদ্রাসা ছাত্রজনকে সাধারণ জ্ঞান। সেলিমুল্লাহ খান সাহেব কে ছিলেন? সেলিমুল্লাহ খান সাহেব পাকিস্তান বেফাকের প্রধান ছিলেন, তাকে উসমানীদের ওস্তাদ, অনেক বড় বড় মানুষের ওস্তাদ, সাব্বির ওসমান আমাদের খাস ছাত্র। এটা কিন্তু তোমার বইপত্রের লেখা না, এটা একটা সাধারণ জ্ঞান। এখন সাধারণ জ্ঞান আমার যদি নাই থাকে, আমি আমার নির্দিষ্ট সাবজেক্টের বাইরে আমি তো কথাই বলতে পারবো না, চলতে পারবো না, দুনিয়ার হাব ভাব বুঝবো না, পরিভাষা কথা কিচ্ছু বুঝবো না, নাদান থাকবে। এই যে তুমি চশমা পড়ো, চশমার এই লেন্স, এটা কি উত্তল না অবতল, কি প্লাস না মাইনাস আমরা বলি, কাছে দেখি না দূরে দেখি। আচ্ছা, এটা একটা সাধারণ জ্ঞানের ভিতরে না? কিন্তু জিনিসটা কিন্তু সাধারণ জ্ঞানের ভিতরে না, এটা ফিজিক্সের ব্যাপার।
ফিজিক্সের আমরা যখন এইচএসসি ফিজিক্স করে আমাদের এগুলো পড়ানো হয়েছে, কিন্তু এটা একটা সাধারণ জ্ঞান। এখন গাড়ির যে লুকিং গ্লাস থাকে, এই লুকিং গ্লাসে 2 ধরনের গ্লাস থাকে, কাছেরটা দূরেও আনে, আবার দূরেরটা কাছেও দেখায়। সাধারণ জ্ঞান। এখন যে এইটুক না জানে সে কিন্তু বুঝবে না যে আসলে ব্যাপারটা কি ঘটতেছে। এখন অনেক আগের বড় জ্ঞান এটা এখন সাধারণ জ্ঞান হয়ে গেছে। আস্তে আস্তে আমাদের এই সময়েরও অনেক জ্ঞান, বড় মাপের জ্ঞান, সেটা আরো 100 বছর পরে সাধারণ জ্ঞান হয়ে যাবে। মানুষটা সাবজেক্টের বাইরে যত বেশি জানবে তত সে তার নিজের সাবজেক্টও ভালো করে বুঝবে। সব থেকে বড় কথা, দুনিয়াতে সে চলতে পারবে। আমরা যদি বাংলাদেশের, আমরা মাদ্রাসা ছাত্র এখন কথা বলি, ধরো বাংলাদেশের হাটাজারি মাদ্রাসা বড় মাদ্রাসা, যে ছাত্র হাটাজারিতে পড়ে, যে ছাত্র, তার জন্য কি এই নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসা সম্পর্কে জানার দরকার আছে? না জানলেও সে চলবে। কিন্তু একটা মাদ্রাসা ছাত্র হাটহাজারিতে পড়ে, তারই জেলার আরেকটা বড় মাদ্রাসা পটিয়া সম্পর্কে সে জানে না, বা ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা সম্পর্কে সে জানে না, যে এর কি বাকি আলেমগণ আলেম মনে করবে? কিন্তু এইটা কি আসলে পাঠ্যের কোনো বই? এটা না জানলে কি গুনাহ হবে? এটার জন্য কি কিয়ামতের দিন হিসাব দিতে হবে? কিন্তু দেখো, তারা তোমরা আশ্চর্য ব্যাপার, এই লোক পটিয়া মাদ্রাসা সম্পর্কে জানে না, এই লোক ফরিদাবাদ মাদ্রাসা সম্পর্কে জানেই না, যে মাদ্রাসার প্রধান বেফাকের মহাসচিব ছিলেন, জানেই না। তার মানে একটা সাধারণ জ্ঞান না থাকার কারণে তুমি একটা বড় একটা সমাজের কাছে অজ্ঞ। ঠিক এরকম অনেক কিছুই না জানার কারণে তুমি অনেক জায়গায় অজ্ঞ প্রমাণিত হবে। যে অজ্ঞ প্রমাণিত না হওয়ার জন্য, এটা হচ্ছে একটা পরবর্তী কথা, আসলে নিজেকে সমৃদ্ধ করার জন্যই তোমার সাধারণ জ্ঞান দরকার। আমার তো প্রশ্নোত্তর পর্বে আছে, কোনো প্রশ্ন হৃদয়ে লুকায়িত জীবনে করতে পারো না এমন কোনো প্রশ্ন করতে পারো, যে কোনো বিষয়। আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে গতকালকে একটা বয়ান শুনলাম, কাছে প্রশ্ন করতে পারো। যে বয়ান বলতে একটা ক্লিপ আর কি, বলতেছে যে আমাদের জীবনে অনেক ধরনের প্রয়োজন আছে, তো একটা প্রয়োজন হচ্ছে এরকম যে আমাদের আত্মিক প্রয়োজন, আমাদের দৈহিক প্রয়োজন। তো আত্মিক প্রয়োজনের একটা উদাহরণ দিকে বললেন যে শিশুদেরকে যখন আমরা বলি, জন্মস্থ শিশু, যে তোকে একটা বিয়ে করাবো, সে তখন হেসে ওঠে। অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন যে আমাদের মানে জন্মগতভাবেই আমাদের এই ধরনের আত্মিক কিছু প্রয়োজনের সাথে আমরা এমনভাবে মানে আবদ্ধ, যেটা আমরা না বুঝলেও আমরা মানে এটার সাথে আমাদের ভিতরে একটা বন্ধন আছে। আপনি এটা কিভাবে মানে প্রশ্নটা কোথায়? ব্যাখ্যা করবেন? প্রশ্নটা প্রশ্ন হচ্ছে এটা কি আসলেই এভাবে কোনো কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, জন্মগতভাবে আমাদের মানে এমন কিছু প্রয়োজনের সাথে আমরা আবদ্ধ, যেগুলো আসলে আমরা একদম ছোটকাল থেকেই মানে অবুঝকাল থেকে আমরা এগুলো ভিতরে ভিতরে লালন করি, কিন্তু এটা আসলে একটা প্রয়োজন এটা আমরা বুঝি না। মানে এই বিষয়টা আসলে কিভাবে দেখবেন, এমন আদৌ আছে কিনা, আপনি এটা মনে করেন কিনা? আমি তো সবসময় বলি, বিজ্ঞান না জানলে সে আসলে ধর্ম বোঝে নেই। আর যে বিজ্ঞান না জানে সে আল্লাহ তাআলার কুদরত বোঝেই নেই। বিজ্ঞান না জানলে আল্লাহর কুদরত বোঝা সম্ভব না। কিভাবে সম্ভব? এখন দেখো আধুনিক বিজ্ঞান কোথায় গেছে। ডিএনএর কথা যদি আমরা বলি, তাই না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথা যদি আমরা বলি, আমার সমস্ত ইনফরমেশন আমার পূর্বসূরীদের কাছ থেকে পাওয়া, আমার বাবা মার কাছ থেকে পাওয়া। আমার সন্তানের সন্তান, সেও আমার সমস্ত ইনফরমেশন ট্রান্সমিটেড হয়। আচ্ছা, ডিএনএতে আমরা দেখি, এখন তো বাংলায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উপরে বই পাওয়া যায়, ডিএনএর উপরে বাংলায় বইপত্র আছে। আমরা যখন বায়োকেমিস্ট্রি পড়ি তখন এই জেনেটিক্সের উপরে কী ছিল, বাংলায় বই পাওয়া যায়, ইংরেজিতে না, বাংলায় পাওয়া যায়। আরবিতে তো আলহামদুলিল্লাহ বেশ বই আছে, আমি নেটে দেখছি। তো মানুষের প্রাকৃতিক জৈবিক বৈশিষ্ট্যগুলো কিন্তু ডিএনএ দ্বারাই প্রভাবিত, এক জেনারেশন থেকে আরেক জেনারেশন, এক জায়গা থেকে আরেক জায়গায় আসে। তো এটা তো হতেই পারে, এটা খুবই স্বাভাবিক কথা। ফাহাদাইনাহুন নাজিদাইন, এটার একটা তাফসীর হচ্ছে কি, সন্তানের বুকের দুধের প্রতি আল্লাহ তাআলা এমনভাবে তাকে সৃষ্টি করে দিয়েছেন, সে জন্মের পরেই জানে আমার দুধ খেতে হবে। এখন প্রাণীটা দেখো, প্রাণীটার জন্মের পরে কি করে, সে মায়ের দুধ খুঁজতে থাকে প্রাকৃতিকভাবে। প্রাকৃতিকভাবে তাকে এমন অনেক জিনিস, এটাকে আমরা ইনস্টিংক্ট বলি, একেবারেই মানে প্রকৃতিগত ফিতরত। আমরা যদি ইনস্টিংক্টের ফিতরাতেরই করি, ফিতরত
তো এটা তো খুবই স্বাভাবিক, এটা তো বিজ্ঞান আরো বেশি করে এখন প্রমাণ করে, এখন আরো বেশি করে বিজ্ঞান প্রমাণ করে যে, এটা আমি আরেকদিন কথা বলবো যে ইনশাল্লাহ, যে কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারাই এখন আরো বেশি করে মানুষের এই প্রয়োজন অনুভূত হয় যে মানুষ বিয়ের পরে না, মানুষের বিয়ের আগেই ভালো মানুষ হওয়া দরকার। আমরা মনে করি বিয়ের পরে ভালো মানুষ হবো। আরে বোকা, বিয়ের পরে যে তুমি ভালো মানুষ হও ততদিনে তো তোমার সন্তান হয়ে গেল। তোমার এই ভালো মানুষইটা, তোমার এই ইনস্টিংক্ট গুলো তো তোমার সন্তানের ভিতরে গেল না। তুমি যত ভালো মানুষ হিসেবে তোমার সন্তানকে জন্ম দেবে, তোমার সন্তান তত ভালো থাকবে। এখন তুমি সন্তান জন্ম দিলে, সন্তান বড় হলো, বিয়ে শাদী হলো, তারপরে তুমি দিনদার হলে, ভালো মানুষ হলে, তোমার সন্তান তো পেলো না। বরং বিয়ের আগেই তুমি ভালো হও, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারাই তো আমরা বুঝি এখন। কিন্তু বর্তমান সমাজ তো এটা বুঝে না। আর সেটা তো আলাদা কথা, এটা নিয়ে আরেকদিন ইনশাল্লাহ আমাদের একটা যে মানুষের জীবনের পরিবর্তন তার বিয়ের আগেই হওয়া উচিত, এবং বিয়ের আগে একটা বেশ বড় মানে একটা লম্বা সময় তার এই ভালো মানুষ অবস্থায় থেকে তার ভিতরে গ্রথিত করা উচিত। হ্যাঁ, সে আলহামদুলিল্লাহ, সে একজন ভালো মানুষ, সে একজন স্বচ্ছ মানুষ, সত্যবাদী, সে একজন ন্যায়পরায়ণ, আদিল যাকে বলি। তারপরে তার বিয়ে করা উচিত। বিয়েটা হওয়া উচিত তার ভালো মানুষ অবস্থা, পরে না। এই ব্যাপারগুলো তো আমরা এখন আরো ভালো করে বুঝি। বিজ্ঞানের যত উন্নতি হতে থাকবে, ধর্ম আরো পরিষ্কার হতে থাকবে, পরিচ্ছন্ন হতে থাকবে, ক্লিয়ার একদম। এগুলোতে আর এখন তো ইউটিউব এই সমস্ত ব্যাপারে আরো পরিষ্কার। কি আরো কিছু মানে আমি ভদ্র মহিলার কথা যে বলছিলাম, এই ভদ্র মহিলাকে আমি একবার মেইল করি, নাম কি? গার্সিয়া হারমনসেন। এই মহিলা মুসলমান হয়, শাহ আলিলা দেহলেভির উপরে, শাহ আল্লাহ রসুলের আজিব ফিদা, রসুলের ভালোবাসা তার ভিতরে। আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি মুসলমান, আপনি কি মুসলমান হয়েছেন কিনা? সে আমার বলছে হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। শাহ আলিয়ার উপরে, ইসলামের উপরে সে ইসলাম চর্চা করে ফার্সিতে, উর্দুতে। তোমরা ছিল না তখন, আমরা আলোচনা করছি যে ভদ্র মহিলা কেন এতগুলো ভাষা শিখলো, কেন এতগুলো ভাষা শিখলো। একটা ভাষা শেখা মানে যে কোনো বিষয়, যে কোনো বিষয়। তুমি আজকে ভালো করে রাষ্ট্রবিজ্ঞান পড়ো, দেখো পুরাটা পৃথিবী তো স্টেট, রাষ্ট্র। তো এই যে স্টেটের যে কার্যক্রম, রাষ্ট্রের যে কাজ, দুনিয়া চলার যে ব্যাপার, এই ব্যাপারটা আমার কাছে কোনোদিন পরিষ্কার হবে না যতক্ষণ আমি রাষ্ট্রবিজ্ঞান ভালো করে না বুঝবো। আমি যতক্ষণ ইসলাম রাষ্ট্রবিজ্ঞান না বুঝবো, ততক্ষণ আমি বুঝবো না এই বর্তমান সভ্যতায়, বর্তমান সময়ে আধুনিক রাষ্ট্র সরকার কিভাবে চলে, আর ইসলাম কিভাবে চলতে বলেছিল। আমি যদি অর্থনীতি না বুঝি, পৃথিবী তো অর্থনীতির উপরেই দাঁড়ায়। আমার খাওয়া দাওয়া, কেনা বেচা, চলাফেরা, আমদানি রপ্তানি, দুনিয়া কি অর্থনীতি। যদি কেউ অর্থনীতি নিয়ে ভাবে, অর্থনীতি নিয়ে পড়াশোনা করে, সে বলবে পৃথিবী অর্থনীতির উপরে দাঁড়ায়। একজন অর্থনীতির ছাত্রকে তুমি এটা মানাতেই পারবা না যে পৃথিবী অন্য কিছুতে চলে। সে বলবে পৃথিবী অর্থনীতির উপরে চলে, এবং বাস্তব। একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বলবে কি পৃথিবী রাষ্ট্রবিজ্ঞানের উপরেই চলে, তারা বোঝানোই সম্ভব হবে না যে অন্য কিছু, পুরোটা পৃথিবী তো তাই। তার মানে আমি এক একটা বিষয় না জানার কারণে দুনিয়াটা আসলে বুঝি না। আবার আরেকজনের যদি বলে আমি ইতিহাস, একজন ইতিহাসের ছাত্র, সে বলবে ইতিহাস ছাড়া দুনিয়া কিভাবে সম্ভব। একজন লর ছাত্রকে, তাকে যদি জিজ্ঞেস করি ল, মানে আশ্চর্য, পৃথিবীতে যদি ল না থাকে, ক্যাউস, কালকে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। আইন যদি না থাকে, সেই আইনের শাসন যদি না থাকে, তো পৃথিবী ধ্বংস। আমার বাবা ছিলেন সায়েন্সের ছাত্র, আমার খালুজি ছিলেন আইনের ছাত্র। তো আমার বাবা ছিলেন পাট গবেষণার ডিজি, আর আমার খালু ছিলেন ঢাকা জেলা জজ। দুইজনের আলোচনা একদিন। তো আমার বাবা আমার খালুকে জিজ্ঞেস করছেন সভ্যতার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি। আমার খালু বলেন আইন। আইন থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার খালু বাবাকে জিজ্ঞেস করছেন আপনার কি মনে হয়? বলে বিজ্ঞান। বিজ্ঞান না থাকলে কিভাবে সম্ভব? সভ্যতার উন্নতি সম্ভবই না। চাকা যদি আবিষ্কার না হতো, আগুন যদি আবিষ্কার না হতো, লোহার কুঠার যদি আবিষ্কার না হতো, তাহলে তো আমরা সেই প্রস্তর যুগেই থাকতাম। প্রস্তর যুগ মানে আমি বলতে চাচ্ছি যে যুগে অস্ত্রটা ছিল পাথরের, লোহার অস্ত্র আসলো। বিজ্ঞান না থাকলে আজকের এই যা কিছু দেখি,
একজন বিজ্ঞানের ছাত্রের কাছে কি পৃথিবী বিজ্ঞানময়, একজন আইনের ছাত্রের কাছে পৃথিবী আইনময়, একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রের কাছে পৃথিবী রাষ্ট্রবিজ্ঞানময়, একজন অর্থনীতির ছাত্রের কাছে পৃথিবী অর্থনীতিময়, একজন দর্শনের ছাত্রের কাছে পৃথিবী দর্শন। আরে যে ব্যক্তি হেগেল পড়ে নাই, কান্ট পড়ে নাই, স্পিনোজা পড়ে নাই, অ্যারিস্টটল প্লেটো পড়ে নাই, ও পৃথিবী বুঝছে? বুঝেই তো নাই। কিভাবে বোঝা সম্ভব? যে তার জীবন একদিনও রিপাবলিক পড়লো না, ইবনে খালদুন পড়লো না, গাজালি পড়লো না, তাহাফুতুল ফালাসিফা পড়লো না, চার বাকের দর্শন পড়ে নাই, ও দুনিয়াটা বুঝছে? দুনিয়ার এই আইডিওলজি বুঝছে? সে বোঝে নাই। সে পৃথিবীর ভাব বোঝে নাই, চিন্তার পরিবর্তন বোঝে নাই, সভ্যতার গতি প্রকৃতি বোঝে নাই, সে বোঝেই নাই। একজন সাহিত্যিকের কাছে যাও, কি আশ্চর্য ব্যাপার যে দস্তয়েভস্কি পড়ে নাই, পুশকিন পড়ে নাই, কিভাবে হতে পারে? ও কি, আর যে রবীন্দ্রনাথ ঠাকুর পড়ে না, তো বাংলা বোঝেই নাই, ও পৃথিবীর কিছুই জানলো না। সাহিত্যের ছাত্রের কাছে পৃথিবী সাহিত্যময়, আইনের ছাত্রের কাছে পৃথিবী আইনময়। এইটা একটা ভালো কথা। এই সব সাবজেক্ট আমার জানা সম্ভব না, পুরোপুরি জানা সম্ভব না। তো অন্যান্য যে গুরুত্বপূর্ণ সাবজেক্টের মৌলিক বিষয়গুলো জানাটা সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত, এটা আমার কাছে মনে হয়। আমি তখন দারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, তো এটা আমার জন্য একটা সৌভাগ্যের, আলহামদুলিল্লাহ। আমি ছাত্র, আমার এরকম দুইটা ঘটনা আছে। ঢাকা ইউনিভার্সিটি যখন পড়ি বা দারুল ইসলাম ইউনিভার্সিটি যখন পড়ি, টিচাররা আমাকে একাডেমিক কাজ দিয়েছিলেন। তো সাধারণ জ্ঞানের একটা সিলেবাস তৈরি করার একটা খসড়া দিতে বলছিলেন আমার দারুল ইসলাম পড়ি। তা আমি তাদের একটা খসড়া মতন তৈরি করে দিলাম। আমার খসড়াটা পুরো তারা নেন নাই, কিন্তু আমি দিছি, এবং তারা কিছু কিছু জিনিস দিচ্ছেন। তো আমি একটা খসড়া দিয়েছিলাম যে অন্তত 10টা বিষয়ে মৌলিক জিনিসগুলো একটা ছাত্র জানা উচিত। সেটা অর্থনীতি হোক, রাষ্ট্রবিজ্ঞান হোক, দর্শন হোক, সাহিত্য হোক। আধুনিক সাহিত্যের, আধুনিক জগতের অন্তত ফরাসি ভাষার কিছু সাহিত্য তার জানা উচিত, ইতালিয়ান ভাষার কিছু সাহিত্য তার পড়া উচিত, জানা উচিত। আমরা রাশিয়ান সাহিত্যের কথা বলি, তাই না? ফার্সি সাহিত্যের কিছু তো জানা উচিত। এটা একটা সাধারণ জ্ঞানের কথা বলতে পারি। মানে যে সমস্ত বিষয়াবলী মোটামুটি, যেমন একটা ছেলে সে বুঝলই না কোষ 2 পদ্ধতিতে বিভাজিত হয়, সে কোষটাই ভালো করে বোঝে না, সে কি মানুষ আসলে? সে অনেক বড় আলেম, ডেফিনেটলি অনেক বড় আলেম, সে মানুষও বটে, কিন্তু এটা কীভাবে সম্ভব? কোষ বিভাজনটা তার মাথার মধ্যে নাই। একেবারে একদম মৌলিক জিনিস আমাদের 3, 4, 5-এর বাচ্চারা যেটা জানা উচিত। একই মানে আমরা আরেকটা প্রশ্ন আসে আর কি, গণিতের কেন প্রয়োজন, মানে মুসলমানদের গণিতের কি অবদান আছে? মানে এই মাদ্রাসা কিন্তু গণিত অবহেলিত, মানে এই যুগে আমরা যদি মানে কোয়া অর্জন করতে চাই, ওয়াহিদুল্লাহ মাসুদ আমিন কোয়া, হ্যাঁ, তাহলে আমাদের গণিত কেন শিখতে হবে? মাদ্রাসায় কেন গণিতের প্রতি অবহেলা, বা আমরা উত্তরণের জন্য কোনো স্বপ্ন দেখতে পারি কিনা? আপনার কাছে গণিতটা কত গুরুত্বপূর্ণ? ম্যাথ বলে না, আসলে পৃথিবী তো দাঁড়ায় আছে অঙ্কের উপরে, গণিতের উপরে। কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। মা, গণিত মানে কি আসলে? মাপযোগ। পৃথিবীর সব, সেই ইলেকট্রন প্রোটনের মাঝখানে কতটুকু জায়গা থাকবে, একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি কতটুকু জায়গা দূরত্ব হবে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কতটুকু হবে, আমার কম্পিউটারের বাইনারি সিস্টেম কি হবে, সবই তো অঙ্ক। এক কথায় বলতে গেলে পৃথিবীতে অঙ্ক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অঙ্ক ছাড়া কিভাবে সম্ভব? মধ্যযুগে তো মুসলমানদের অঙ্কের অবদান তো আমরা জানি, আধুনিক যুগে আমাদের অঙ্কের সেই জায়গাটা আমাদের নাই। এখন তো আলহামদুলিল্লাহ একজন মুসলমান অঙ্ক না জানলে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝার জন্যই তার অঙ্ক জানা দরকার। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝার জন্য ধর্মের পরে, আমার একটা পরিষ্কার কথা, ধর্মের পরে, ধর্মীয় জ্ঞানের পরে, ধর্মীয় জ্ঞান কি কোরআন হাদিস ফিকহ সিরা উলুম এগুলো যা বলি আমরা, এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস অঙ্ক। গুরুত্বের দিক থেকে নিঃসন্দেহে আমরা অঙ্ক থেকে তো মাদার অফ অল সায়েন্সেস বলি আমরা, সমস্ত বিজ্ঞানের মা হচ্ছে অঙ্ক। মুসলমানদের এটাতে কি অবদান, এগুলো নিয়ে তো লম্বা আলোচনার বিষয়, এগুলো আমরা সব জানিও কম বেশি একটু মানে ধারণা। অঙ্কের মৌলিক ব্যাপারগুলো, অ্যালজাবরা শব্দ আরবি, এটা আমরা জানি, অ্যালগোরিদম শব্দ আরবি,
তাই না? বিজ্ঞানের অনেক পরিভাষা, আরবি যে সিফর, জিরো, সিফর শব্দ থেকে আসছে জিরো, যদি মুসলমানরা এটা ইন্ডিয়া থেকে নেয়। অঙ্ক আলাদা জিনিস। অঙ্কের দুর্বলতা শুধুমাত্র আমাদের যে মানে আমাদের দেশে তা না, পুরা মুসলিম জাতি অঙ্কে দুর্বল। অঙ্কের দুর্বলতা মানে বিজ্ঞানের দুর্বলতা, কারণ বিজ্ঞানের ভিত্তি অঙ্ক। ফিজিক্স পড়বে অঙ্ক, কেমিস্ট্রি পড়বে অঙ্ক, এমনকি মডার্ন ইকোনমিক্স অঙ্ক ছাড়া কিভাবে সম্ভব? হায়ার ম্যাথ ছাড়া মডার্ন ইকোনমিক্স বুঝবে না। ইভেন জিওলজি, বোটানি, বায়োলজির জন্য তার অঙ্ক লাগবে, অঙ্ক ছাড়া সম্ভব না বোঝা, যদি সে মানে গভীরে ঢুকতে চায়। আমি আরো ভালো করে বুঝি কেন আমি অঙ্কে দুর্বল ছিলাম, তোমার হায়ার ম্যাথ ছিল না। হায়ার ম্যাথ না থাকার কারণে আমার এই মানসিক যাতনা, কষ্ট, এইরকম পর্যায়ে একটা ফিজিক্সের একটা একটু জটিল ইকুয়েশন যদি আমি না বুঝি, আমি আসলে কি বুঝলাম? বুঝি না। ফিজিক্স আমার রেজাল্টটা খারাপ হয়েছিল এই কারণে। এই কারণে আমার ইচ্ছা আমার ছেলেটার আমি ম্যাথে ভালো করি। ম্যাথ যার ভালো, যেমন যার আরবি গ্রামার ভালো, নাহু সরফ ভালো, সে কিতাব ভালো বুঝবে, পড়বে। যার ম্যাথ ভালো, সে ফিজিক্স পড়েও মজা পাবে, কেমিস্ট্রি পড়েও মজা পাবে। অঙ্ক জানতে হবে। এটা আমরা আরেকদিন যদি সম্ভব হয় একদিন ইনশাআল্লাহ লম্বা আলোচনা করবো কেন মুসলমানদের অঙ্ক জানা দরকার। মুসলমানদের অঙ্কের দূরত্বের কারণে, আরে ভাই অঙ্কের দূরত্বের, অঙ্কের হিসেবের কারণেই তো ওসমানীরা যে দুনিয়া জয় করছে, তাদের কামানের গোলার ওই মাপের কারণে, যে আমার এতটুক পরিমাণ বারুদে, এতটুক চাপে আমার এই কামানের গোলাটা অতটুক দূরে যে পড়বে আর শত্রুদের এই দুর্গটা ধ্বংস হবে। প্রথম সেলিমের সারা দুনিয়াতে জয়ের, ওসমানীদের জয়ের মূল কারণ তো ছিল কি? সামরিক শক্তি। সামরিক শক্তির মূল কি? অঙ্ক। আমার এই অঙ্কের জোরের কারণে আমরা নানান জায়গায় দেখি কি পৃথিবীর বিভিন্ন জায়গা বা অন্যান্য সামরিক শক্তিতে যারা উন্নত, অঙ্ক, সব সব অঙ্ক। সাবমেরিনটা কিভাবে চলবে, এটা অঙ্ক। আমার স্যাটেলাইট কিভাবে উপরে যাবে, সেই মাপ অঙ্ক। বিজ্ঞানের সবই অঙ্ক। আমরা কেন অনীহা পোষণ করি? আমরা ইসলামের খেদমত করতে চাই, মানে কারণ তো আসবাব কি? আমরা তো ইসলামেরও অনেক জিনিস অনীহা প্রকাশ করি। আমরা আলেম হই, আমরা উলুমুল হাদিস ছাড়াই আলেম হই, আমরা আলেম হই, আমরা ফিকহি বেসিক জিনিস ছাড়া আমরা আলেম হই। আমরা আলেম হয়ে যাই, আমরা অন্যান্য মাযহাব সম্পর্কে কিছুই জানি না। আমরা মনে করি দুনিয়াতে এক আমার মাযহাবই মাযহাব। আমরা ফিকহি কিতাব দেখে ফতোয়া দেওয়া শিখি। আমরা একটা ফতোয়ার ইস্তেফতার জবাবের ক্ষেত্রে আমরা কোরআনের নস, হাদিসের নস উল্লেখ করা শিখি না আমরা। আমাদের জেনের মধ্যে স্বামী কি লিখছে, বাহরের আয়াকে কি লিখছে, বা বেহেশতি জোহরে কি লিখছে। আমরা তো ধর্মীয় মৌলিক জায়গাতেই আমরা অনেক পেছনে, সেখানে অঙ্ক, দর্শন আরো অনেক পরে। তবে আশাবাদী, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি তো সীমাহীন আশাবাদী। গত 20 বছরে আলহামদুলিল্লাহ, এই যে তোমাদের মতন ছেলেরা, তোমাদের এই বয়সে আমরা এগুলো বুঝতাম না। তোমাদের এই বয়সে আমাদের এই আগ্রহ, এই অনুসন্ধিৎসা আমাদের ছিল না। এখনকার ছেলেরা আলহামদুলিল্লাহ আমাদের থেকে অনেক সম্ভাবনাময়, অনেক বেশি জানে, অনেক আগ্রহী, অনেক চোখ কান খোলা। যেসব ব্যাপারে আমরা বড় হয়েও ভাবি নাই, চিন্তা করি নাই, বাচ্চারা এখন সেগুলো পড়ে, জানে এবং তার আগ্রহী। আলহামদুলিল্লাহ, আমি আশাবাদী, অনেক আশাবাদী আমি। আমরা একটা প্রশ্ন, অনেক অভিভাবক, এটা হলো তোমাদের এখতিয়ার আছে, একটু আপনার পাশে যেহেতু অনেক অভিভাবক মাদ্রাসায় দিতে চায়, কিন্তু মাদ্রাসার পরিবেশ, মাদ্রাসার শিক্ষা কাঠামো একটা পর্যায়ে ছেলেগুলো আবার ড্রপ আউট হয়ে যায়। হ্যাঁ, আমাদের মাদ্রাসার শিক্ষা, আমাদের দায়িত্ব কি ছিল আসলে? সাধারণ শিক্ষিত মানুষরা কিন্তু মাদ্রাসার দিকে আসছে, আমাদের এন্তেজাম, আমরা যারা এন্তেজামে থাকি, এটা আমি অন্য একটা প্রশ্ন করছি আর কি, যে জ্ঞানের যে বহুমুখিতা, বহুমাত্রিকতা, এবং এই সময় চলতে হলে যে নানা মাত্রিক আমাদের জ্ঞান দেওয়া দরকার মাদ্রাসা আমরা কাঠামোবদ্ধ একটা পরিস্থিতিতে আছি, তাজাম্মুদ অথবা জুমুদের মধ্যে আছি। এখন আপনারা যারা দেশের বাইরে ঘুরেন অথবা সাধারণ শিক্ষিত মানুষ আসে, তারা তো মাদ্রাসায় দিতে চাচ্ছে, কিন্তু মাদ্রাসার ওই পরিবেশ তো পাচ্ছে না। তখন আমরা যারা মাদ্রাসার সাথে জড়িত, আমাদের করণীয় কি? বা এই সময় তালেবেল আমরা তারা যখন মাদ্রাসা করবে, তাদের করণীয় কি হওয়া উচিত? প্রশ্নটা কি করতে পারছি? একটা তো ব্যাপার হচ্ছে যে মৌলিক সমস্যা তো শুধু আমাদের মাদ্রাসাতেই না, আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাতেই সমস্যা। কয়েকদিন আগেও ইউনিভার্সিটিতে গবেষণার জন্য সরকারের কত টাকা বরাদ্দ, এই নিয়েও লেখালেখি দেখলাম। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার বরাদ্দ থাকে না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর মানে কমন হলে, কমন রুমে যে ছাত্রদের গাদাগাদি করে থাকা, একটা মাস্টার্সের ছেলে বা একটা
অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ছেলে যে একটা আলাদা রুম দরকার, সেই রুমে সে একা থাকবে, পড়াশোনা করবে। আমাদের ইউনিভার্সিটি তো এইটা এগুলো নাই। মাদ্রাসা তো আরও বেশি খারাপ অবস্থা। তা আমাদের দেশে তো শিক্ষা খাতে তো বরাদ্দ মাদ্রাসাতেও নাই, সাধারণ শিক্ষা ব্যবস্থাতেও নাই। মাদ্রাসার অবস্থা আরও ভয়াবহ। এবং এই ব্যাপারটা শুধুমাত্র যে মানে কোন ধরনের ছেলেরা আসবে, শিক্ষা ব্যবস্থা কেমন হবে, অ্যাকোমোডেশন, তাদের থাকা খাওয়া, এগুলো এই সমস্যা, জটিল সমস্যা। এগুলো একদিন দুই দিনের একদিন দুই দিনের ব্যাপার না, এগুলো শত বছর ধরে। বা আমরা যদি মনে করি আমাদের পাকিস্তানের একবার স্বাধীনতা, বাংলাদেশ আবার আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতার পর এই সময়টা আমাদের তো একটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থা থেকে গত 50 বছর এরকম একটা জায়গা। একটা সময় তো মাদ্রাসাগুলোতে থাকার আলাদা জায়গা ছিল না, যেখানেই ক্লাস সেখানেই থাকা। এখন অনেক মাদ্রাসা যেখানে থাকা সেখানে ক্লাস হয় না, ক্লাসের জায়গা আলাদা, ক্লাসরুম আলাদা, হোস্টেল আলাদা। এগুলো কিন্তু একসময় ছিল না। এতটুকু তো পরিবেশ আগের থেকে উন্নত। এক সময় মাদ্রাসাগুলোতে কি ছিল, চাটাই ছিল, পাটি ছিল, এখন আলহামদুলিল্লাহ কার্পেট পাই। আগে মাদ্রাসাগুলোতে যে পরিবেশ ছিল সেই পরিবেশ থেকে এখন অনেক অনেক ভালো। সময় লাগবে, আরও 50 বছর যেতে হবে, আরও 50 বছর লাগবে। আগে এখন অনেক মাদ্রাসা, সেটা প্রাইভেটই হোক না কেন, এসি আছে। মাদ্রাসা এসি, এটা কি কল্পনা করা সম্ভব? এটা 50 বছর আগে, 10 বছর আগে। এখন তো মাদ্রাসা এসি আছে। এখন কেউ যদি চায় ঢাকা শহরে মাদানী নিসাবে মাদ্রাসায় পড়াবে এসিতে, তার বাচ্চা, তার ঘরেও এসি, তার মাদ্রাসা এসি, সম্ভব। আগে এটা ছিল না, সম্ভব। এখন মাদ্রাসাগুলোতে, ঢাকার অনেক মাদ্রাসা এখন গাড়ির ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, আগে এটা ছিল না। আগে মাদ্রাসা মানেই আরেক জেলায় যে দূরে হোস্টেলে থাকতে হবে, বোর্ডিংয়ে থাকতে হবে। এখন তা না, এখন বাসায় থেকেও মাদ্রাসা একটা ছেলে পড়তে পারে। তো এইভাবে যদি দেখি, আরও 20 বছর সময় দেন, আর 50 বছর সময় দেন, তারপর দেখেন। এখন একবারেই যদি আমি মেইন স্ট্রিম পড়াশোনার মতন করে সুযোগ সুবিধা যদি আমি মাদ্রাসায় চাই, এটা কীভাবে সম্ভব? আর আমি আরেকটা কথা এখানে মাঝখানে যোগ করতে চাই, থানবীর মতো একদিন জিজ্ঞেস করা হয়েছিল যে মাদ্রাসায় যারা পড়ে এরা সব গরিব হয় কেন? তো থানবী একটা উত্তর দিচ্ছিলেন, যেদিন মাদ্রাসায় বড় লোকের ছেলেরা পড়বে তখন বড় লোক হবে। আপনি মাদ্রাসায় দিন সব গরিব মানুষের ছেলেরা আসে, তো গরিব মানুষের ছেলে তো গরিব মানুষই হবে, কারণ তার চিন্তা চেতনা, তার পারিপার্শ্বিক অবস্থা, তার সমস্ত ব্যবস্থাপনা সিস্টেম মানি মেক করার মতন না, তাই না? একজন রিক্সাওয়ালার ছেলে যে মাদ্রাসায় আসছে, এটাই তো অনেক বড় ব্যাপার। এই ছেলেটাকে কিভাবে আবার নতুন করে আরো উন্নত পরিবেশ, তার চিন্তা চেতনায় কতটুকু আসবে? আমি যখন মাদ্রাসায় পড়তাম, আজাদ মাদ্রাসার এক মহাদিস তখন ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, মশহুর আলেম ছিলেন, মাওলানা ইমরান মাজারি সাহেব। একদিন আমাকে ইমরান মাজারি সাহেব বলতেছেন যে, ভাই দেখো সাব্বির, তুমি আল্লাহ শুকর আদায় করো, বাংলাদেশে কোনো একজন ডিজি সাহেবের ছেলে মাদ্রাসায় পড়ে কিনা আমি জানি না। এখন আমার চিন্তা চেতনা আরেকজন এইরকম, যার বাবা এইরকম উন্নত চিন্তা হয়তো ছিলেন না, তার দুজনের বাচ্চা একরকম হবে না। এখন যখন সাধারণ ঘর থেকে আরও উন্নত চরিত্র অবস্থা থেকে সামাজিকভাবে যারা আরও অভিজাত, সামাজিক পরিমণ্ডলে যারা আরও পয়সাওয়ালা বা আরও উন্নত জীবন উপকরণের যারা অধিকারী, তাদের সন্তানরা যখন মাদ্রাসা থাকবে, তখন কী হবে? মাদ্রাসা উন্নত হতে থাকবে। ইংলিশ মিডিয়ামের ছেলেরা, একটা ইংলিশ মিডিয়ামের বাবা মা একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের পেছনে, যে আপনি তো কত সেদিন শুনলেন, অর্ডিনারি স্কুলে একটা বাচ্চার তার টিউশন ফি কত, তার অ্যাডমিশন ফি কত, তার সেশন চার্জ কত, সেশন ফি কত, তার পেছনে মাসে 10 থেকে 15 হাজার শুধু বেতন যায়, সেশন ফি যায় প্রায় 40-50 হাজার টাকা। তা আপনি একটা মাদ্রাসার ছাত্রের পেছনে ব্যয় করেন, এইরকম ব্যবস্থা আপনি এইরকম কিছু গার্জিয়ান নিয়ে ব্যবস্থা শুরু করেন, সম্ভব? সেই টাকাটা আমরা খরচ করবো না। যে এই ধরনের সমস্যার সম্মুখীন সেই ব্যক্তি, আমার বাচ্চাকে যখন আমি অঙ্কের বা বিজ্ঞানের প্রাইভেট টিউটরকে আমি 5,000 টাকা দেবো মাসে, আর আরবি যিনি পড়াবেন তাকে 500 টাকা দেবো। 500 টাকা দেওয়ার পরে আমি বলবো এর থেকে কমেও পাওয়া যায়। ব্যাপারটা আসলে এরকম। তবে পরিবর্তন আসতেছে, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আরও সময় গেলে আরও ভালো হবে ইনশাল্লাহ। একটা যেহেতু গুরুত্বপূর্ণ অনেকে শুনছেন, বাচ্চা ছেলেরা স্কুলে অথবা আলিয়া মাসে পরীক্ষা দিতে যায়, হ্যাঁ, নৌকাফে পড়ার অবস্থায়, তো এদেরকে ও লেভেল এ লেভেল একটা থিম আপনি মাঝে মাঝে বললেন আর কি, এটা একটু কী বিষয়টা বলেন যদি। যে আমাদের মাঝে ছেলে মেধাবী যারা, সামর্থ্যবান যারা, তাদেরকে এ লেভেল ও লেভেল পড়ানো, এটা বিষয়টা কি আসলে? 10 মিনিট। আমরা ব্রিটিশদের তো অনেক গালাগালি করি, ব্রিটিশদের অনেক সিস্টেম তো আমাদের ভালোগুলো নিতে তো দোষের কিছু নেই। ব্রিটিশদের শিক্ষাটা এত ওপেন,
এবং এত উদার। আপনি পড়াশোনা করবেন, আপনি পড়াশোনা করে আপনি কোনো সার্টিফিকেট অর্জনের যোগ্যতা অর্জন করলেন, আপনি পরীক্ষা দেন, টিকে গেলেন, আপনার সেই সার্টিফিকেট ভালো। এটা এখন একজন ছেলে যদি ইংলিশ মিডিয়ামের পড়াশোনা সে করে, সে বইপত্র সে নিজের চেষ্টায় হোক, পরিবারের বাবা মার চেষ্টায় হোক, প্রাইভেট টিউটরের চেষ্টায় হোক, কোচিংয়ের চেষ্টায় হোক, এবং সে যদি ও লেভেল পর্যন্ত যোগ্যতা অর্জন করে এবং সে যদি ব্রিটিশ কাউন্সিলের অধীনে বা আরও যে পরীক্ষা দুইটা সিস্টেম আছে ওদের, যদি পরীক্ষা দেয় সে, তো তার এই সার্টিফিকেট হবে, সে পরীক্ষা দিতে পারবে। কারণ এই পরীক্ষা তো এসএসসি সমমানের, এটার জন্য কোনো বয়সের সীমারেখা নাই। একজন ছেলে 50 বছর বয়সেও যদি সে এডিক্সেলে পরীক্ষা দেয় বা ব্রিটিশ কারিকুলামে যদি পরীক্ষা দেয়, তো সে পরীক্ষা দিতে পারবে। তো মাদ্রাসার একটা ছাত্র দাওরা শেষ করলো, দাওরা শেষ করার পরে ভালো করে ইংরেজি পড়লো, এই বিষয়গুলোর অনেক জ্ঞান তো সে আগে অর্জন করে ফেলছে। এখন ইংরেজিতে যদি সে জ্ঞানটা অর্জন করে, কোচিংয়ের মাধ্যমে হোক বা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হোক, পরিবারের মাধ্যমে হোক, এরপরে যদি সে ও লেভেল পরীক্ষা দেয়, তার তো এসএসসির সার্টিফিকেট হয়ে গেল। এইচএসসির সার্টিফিকেট এইভাবে সম্ভব। মানে এর জন্য আমাদের ধারাবাহিকভাবে ক্লাস 5-এ 8-এ এই পরীক্ষার যে ঝামেলাটা, যে ঝামেলার কারণে ছেলেরা মাদ্রাসায় পড়বে না ওইটা দিবে, এই দুই ঝামেলার কারণে তার কোনোটাই হয় না। এই ঝামেলায় না যেও তার আধুনিক শিক্ষার সার্টিফিকেট অর্জন করা সম্ভব। এবং এই ও লেভেলস এ লেভেলস পরীক্ষা দিয়ে এই সার্টিফিকেট দিয়ে সে আন্ডারগ্রেড করতে পারবে, গ্রাজুয়েশন করতে পারবে, তার পিএইচডি এমফিল সব সম্ভব। বাইরের দুনিয়া তার জন্য খোলা। সে এই সার্টিফিকেট দিয়ে সেই রূপে আমেরিকাতেও পড়তে পারে, তার জন্য দরজা বন্ধ না, তার জন্য দরজা খোলা, কিন্তু একটু কষ্ট করতে হবে। এবং এই কষ্টের মাধ্যমে কি হবে, তার ইংরেজিটা ভালো হয়ে গেল। কারণ ওইটা ওই কম্পিটিটিভ পড়াশোনা, তার ইংরেজি ভালো হতে হবে। ওই ইংরেজি ভালো হওয়ার দ্বারা তার আরো বেশি করে ইংরেজি দখলের দ্বারা তার দাওয়াতি কাজও তার ভালো হবে, তার আলাদা যোগ্যতা হবে। মাদ্রাসায় পড়ার কারণে তার যেমন আরবিটা ভালো, এবার তার ইংরেজিটাও ভালো, প্যারালালি দুইটা ল্যাঙ্গুয়েজে সেই মানে ফ্লুয়েন্ট, সে স্কিল্ড। তো এই ক্ষেত্রে এই সংখ্যাটা একটু দেখেন তো কত হয়েছে। 150 কোটি। জি, আমি ওনার কথার পরে 1 মিনিটের একটা কথা বলবো। আচ্ছা, অবশ্যই অবশ্যই বলবেন। হ্যাঁ, আমরা তো যত কথা বলতেছি। আচ্ছা, এখন এখন আমরা বলি যে মাদ্রাসার ছাত্রদের জন্য দরজা যে আসলেই সব জায়গায় বন্ধ, ব্যাপারটা যে এরকম না। মাদ্রাসার ছাত্রদের দাখিল পরীক্ষা দিতেই হবে, এসএসসি পরীক্ষা দিতেই হবে, নট নেসেসারি, দরকার নাই। কেন দরকার নাই? সে পরীক্ষা দিল, মাদ্রাসা পড়াশোনা শেষ করলো, এরপরে সে ইংলিশ মিডিয়ামের বইপত্র পড়লো, পড়ার পরে সে ইংলিশ মিডিয়ামের পরীক্ষা দিল, ইংলিশ মিডিয়ামের পরীক্ষা দেওয়ার পরে সে অনার্সে যেতে পারে। এবং সে যদি আরবি জ্ঞান চর্চা করতে চায়, তার জন্য আরবিটা আগের থেকেই খোলা। আধুনিক শিক্ষার জ্ঞান চর্চা করতে যায়, এটাও তার জন্য খোলা। সমস্যা তো কিছু নাই, তার জন্য দরজা তো বন্ধ না। এই সুযোগটা আমরা কেন নেই না? এবং এই সুযোগটা নেওয়ার কারণে আমাদের মাদ্রাসায় একটা ব্যাপক সংখ্যক ছেলে পেতাম, ছাত্র পেতাম, যারা আরবিতেও স্কিল্ড, ইংলিশেও স্কিল্ড। এরকম ছাত্র পাওয়া সম্ভব ছিল আমাদের। এবং তারা দায়ী হিসেবেও, লেখক হিসেবেও তারা নিজেদের কর্মক্ষেত্রে আলাদা যোগ্যতার পরিচয় দিত। আমি এটা খুব বলি যে মাদ্রাসার ছেলেদের ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দেওয়া উচিত। এবং আমাদের প্রতিষ্ঠানগুলোর, হয়তো মেইন স্ট্রিম মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো এরকম করতে পারবে না, কিন্তু ব্যক্তি উদ্যোগে এরকম করা উচিত। আমিও এক সময় শুরু করছিলাম। এগুলো এমনি তো পরীক্ষার জন্য তো সব ফি 10,000, 15,000 বা 20,000 করে হয়তো একটা সাবজেক্টে যায়। ইদানিংকার খরচ টরচ আমি জানি না। আমার ছোট ভাই পরীক্ষা দেওয়ার কারণে আমি জানতাম, ও লেভেল পরীক্ষা দিল, আলহামদুলিল্লাহ সে রেজাল্ট ভালো করছে। সে মাদ্রাসায় দাওরা করার পরে সে বাসায় পড়ে ভালো করছে, সে ভালো টিচার ছিল, তার কোচিং করছে, সে খুব বেশি তো না, কিন্তু তার সার্টিফিকেট কিন্তু তার ইংলিশ সার্টিফিকেট হয়ে গেল। এখন কিন্তু তার জন্য দরজা খোলা। সে এখন ইকোনমিক্স অনার্স করতে চায়, পারবে। সায়েন্সের সাবজেক্ট পড়ে আসলো, সে ফিজিক্স, কেমিস্ট্রি, ফার্মেসি, সে মানে যেটাতে চায়, তার জন্য দরজা খোলা। এই সুযোগটা আমাদের মাদ্রাসা ছাত্রদের নেওয়া উচিত। এবং এটা ব্যক্তি উদ্যোগেও যদি আপনার মতের মানুষ যদি আপনারাও যদি করেন, একসময় আমরা এটা শুরু করছিলাম ঢাকাতে, হয় নাই, সফল হয় নাই, কিন্তু আমাদের যদি সিনসিয়ারলি যদি আমরা এই উদ্যোগটা নেই, আমরা অনেক ছেলে পাবো, এবং যারা আসলেই ভালো আলেম এবং তারা সাধারণ জ্ঞানেও ভালো হবে, এরকম ছেলে পাবো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আপনার কিছু একটা বলতে চাইছিলেন আর কি, ওই কথা থাকে আর কি। আমি ইমাম রাবি আর রায় রহমতুল্লাহ আলাই, শব্দটা কি রাবিয়াতুর রায় না? মালিক উস্তাদ, হ্যাঁ, বিখ্যাত তাবি। ওনার আব্বার নাম ছিল ফররুখ। উনি জিহাদে ছিলেন,
চীনের কোনো অংশে লম্বা সময় পরে ওখান থেকে ফিরে আসছেন, আয়সা মদিনায় একটা ভালো রোড দেখে বিয়ে করছেন। বিয়ে করার পরে মসজিদে নামাজ পড়েন, সংসার করতেছেন, সুখের সংসার, সন্তান গল্প আসতেছে। প্রসিদ্ধ গল্প, হ্যাঁ। তো ওই মুহূর্তে জিহাদের ডাক আসছে, উনি জিহাদে চলে যাবেন। স্ত্রী বললো যে বাচ্চাটা হইলে পরে যেতে, বলে যে না, আমার আর মন বসতেছে না। 30,000 দিরহাম বা দিনার ওনার স্ত্রীকে দিয়া উনি জিহাদে চলে গেছেন। গল্পটা প্রসিদ্ধ আর কি। আপনি কি বলতে চাচ্ছেন? আমি এটাই বলতে চাইতেছি, মানে উদ্দেশ্য তো তাদের, আপনারা তো জানেন। তো চলে যাওয়ার পরে ছেলে হয়েছে, এই ছেলের ওনার স্ত্রী লেখাপড়া করাইছেন এবং খুব খরচের হাতে লেখাপড়া করাইছেন। 30 বছর পরে বাবা ফিরে আসছেন। ইতিমধ্যে ওনার ছেলে অনেক বড় হয়ে গেছে। তো ঘরে যখন ঢুকছে, বাবা বাড়িতে ঢুকছে, তখন বাবা ছেলে ধস্তাধস্তি হয়েছে, তুমি আমার বাড়িতে ঢুকে পড়ছো কে? পরে তার মা আয়সা জানাইছে যে এটাই তোমার বাবা। তখন প্রতিবেশীরা সব চলে গেছে। পরের দিন ফজর নামাজের জন্য বাবা ডাক দিছে। তো ছেলের বউ বলছে যে উনি মসজিদে চলে গেছেন, আপনি জামাত পাবেন না, তাড়াতাড়ি যান। উনি মসজিদে নবীতে অনেকদিন পরে গেছেন, একটু আবাদত বন্দি করে দেখা যায় একজন শায়েখ পড়াইতেছে আর অনেক নকিব দাঁড়ায় দাঁড়ায় ঘোষণা দিতেছে ওনার কথাগুলো আর কি, অন্যদের কাছে পৌঁছাইতেছে। তো উনি বয়স হয়ে গেছে 60 বছর, 30 বছর পর উনি বাড়িতে ফিরছেন। ওই যে পড়াইতেছে শায়েখ তাকে চিনতে পারতেছে না। পরে একজনে জিজ্ঞেস করছে, শায়েখ কে? কই তুমি চিনো না? তুমি মদিনার লোক না? হ্যাঁ মদিনার লোক। হ্যাঁ তুমি ওরা চেনো না? তো অমুকের ছেলে। তখন উনি বুঝতেছে যে আমার ছেলেই বোধ হয়, এরকম একটা সন্দেহ দানা বাঁধতেছে। পরে শেষে মুহূর্তে উনি দেখছে ছেলেকে, দেখে বাড়িতে গেছে। আসলে আসল ঘটনা আমি আটকাই দিছি। রাতে যখন উনি ফিরছেন, তখন ওনার স্ত্রীকে বলছেন যে আমি যে 30,000 দিরহাম দিয়ে গেছিলাম ওইটা কোথায়? ওনার স্ত্রীর যত গল্প আছিল, স্বামীকে পাওয়ার পর খুশিটা উড়ে গেছে, এটা আমি কোত্থেকে দিব, আমি তো খরচ করে ফেলছি। উনি আবার আরো 4,500 দিনার বা দিরহাম নিয়ে আসছেন, এটা স্ত্রীর কাছে দিচ্ছেন। সকালে আইসা উনি স্ত্রীরে খুব প্রশংসা করতেছেন যে আমার ছেলে তো এরকম হয়েছে, সেরকম হয়েছে, ওইরকম হয়েছে, এরকম হয়েছে। তখন ওনার স্ত্রী বলতেছেন যে তুমি কোনটা চাও, ওই 30,000 দিরহাম চাও না তোমার ছেলে চাও? তখন বলছে যে না, 30 না, যদি আরো বেশি লাগে আমি এটা দিব, কিন্তু আমি আমার ছেলে চাই। আপনি যে কথা বলতেছিলেন, উনি যে প্রশ্নটা করছেন, আমাদের ইনভেস্ট নাই, আমাদের একজন রাবিয়া রায় হবে না। আমি যদি আমার বাচ্চার পিছনে মাসে 1 লাখ টাকা ব্যয় করতে পারতাম এখন ওদের সাথে পাল্লা দিয়ে, তা আমার ছেলেও আজকে ওই যে আপনি যেটা বলছেন আমি ইমাম আবু হানিফা হতে চাই, আজকেও হবে। যদি আলী নদভী রহমতুল্লাহ আলের জন্ম হয় এই দুনিয়াতে এখনো, তাহলে এখনো ওনাদের মানের মানুষ আনোয়ার শাহ কাশ্মীরের জন্ম হবে। কিন্তু আমাদের ব্যবস্থাপনাও নাই। আর আপনি একটা কথা বলছেন ওনার সাথে মিলে আমি বলতেছি যে আমাদের ব্যবস্থাপনাগত যে দুর্বলতাটা উনি বলছেন থানভী রহমতুল্লাহের কথা দিয়ে, এটা সত্য যে আসলে এই ছোট অবস্থানের মানুষের দ্বারা কিন্তু বড় কাজ খুব কম হয়। আমরা এটা 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 আমি অস্বীকার করি না, এটা বাস্তব যে যারা আসলে বড় পরিবেশে বড় হয়, আমি গরিব মানুষ থাকতে পারি, কিন্তু আমার ছেলেকে যদি ভালো পরিবেশে রাখি, তাহলে তার যে মন মানসিকতাটা হবে, আমার এই দারিদ্র্যটা তাকে স্পর্শ করবে না। তো তার ব্যবস্থাপনায় সুন্দর হবে। এখন আমাদের মধ্যে একটা জিনিস ছড়াইছে যে আগে আমরা কাঁচা ঘরে পড়তাম, কিন্তু পড়াশোনা হইতো ক্লাসের সঙ্গে, এখন ওইটা কম হয়, কিন্তু বিল্ডিংগুলো বাড়তেছে। তো তারপরে ওই মানসিকতা হচ্ছে না পরিপূর্ণভাবে যে এটা থাকার জন্য, ওটা খাওয়ার জন্য, ওখানে পড়ার জন্য। আপনি যে কারণে এখনো উচ্চবিত্তের মানুষরা আসতেছে না, আমাদের ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে। এই ত্রুটিটা যাবে যদি সাব্বির ভাই মাদ্রাসা করতে পারতো, হইতে পারতো। আব্দুল্লাহ সাহেব যদি একটা মাদ্রাসা চালাইতে পারতেন তার ওই ক্যাপাসিটির মধ্যে থেকে, তাহলে হয়তো আজকে আমরা দেখতে পারতাম যে এখানে একটা ব্যবস্থাপনা ভিন্ন। কারণ উনি বা জুনায়েদ সাহেব যে মাদ্রাসার সঙ্গে জড়িত ছিলেন, এমন মাদ্রাসার একটা ছেলে আমার ওই দিন আমার পরিচয় হয়েছে, যে ছেলেটা মাগজানে পড়ে মিশকাতে, সে যে কোনো কিতাব পড়তে পারে, তার বাবা গর্বের সঙ্গে বলতেছে ছেলে কিতাবের প্রতি বেশি মনোযোগ দেয় না, অল্প একটু পড়লে সে পারে। আমি বলছি তারে তুমি চাপ দিবা না, সে পড়ুক। কারণ সে জুনায়েদ মাহমুদের কাছে আর আবদুল্লাহ লাবি আবদুল্লাহর কাছে পড়ে আসছে, তো এখানে 2 বছর, তো ওর আরবির সম্পর্কে জানা হয়ে গেছে, হুজুর দেখলে আসে কি বলে, এটা সে ভালো বুঝে। এই জন্য সে ওখানে সময় কম ব্যয় করে, অন্য অন্য বিষয়ের সময় তারে চাপ দিও না, তারে দাও নিয়মিত সে লেখাপড়া করুক, তার উৎসাহ দাও, সেজন্য সামনে আরো আগায়। তার লেখাপড়ার জন্য বেশি চাপ দেওয়ার দরকার নেই। আমার কথা হলো এটা, ভালো উস্তাদ, ভালো পরিবেশ, এগুলা যদি আসে, তাহলে ইমাম রাবিয়ার রায় আসবে। চমৎকার, আমরা ধন্যবাদ জানাই। আমাদের উস্তাদ আলী হাসান তোয়েব ভাই আছেন, গতকাল আমরা ছিলাম, আমাদের এই আলী হাসান তোয়েব ভাই এখানে লিখেছেন অনেকদিন পর রাজনৈতিক বিশ্লেষকের পুরনো কণ্ঠ, গতকাল ছিলাম। এই জন্য আমরা ধন্যবাদ জানাই রাজনৈতিক বিশ্লেষক, যদিও আমরা তালেব ইলমের জন্য রাজনৈতিক কথা বলছি না, সুন্দর বিশ্লেষণ করছেন। আমরা যারা দূর থেকে শুনছেন,
আমরা তালেব ইলমদের উদ্দেশ্যে কথা বলছি, আপনি কথাটা সংযোগ করেন। আপনি আমার শেষ হ্যাঁ কথাটা আমি ওনার কথা একটু অ্যাড করতে চাই। ইমাম বুখারী রহমতুল্লাহের মা নাকি তার পেছনে 90,000 দিনার খরচ করেছিলেন, আর ইমাম মুহাম্মাদের পিছনে আবু হানিফার কি পরিমাণ ইনভেস্ট আছে সেটাও আমরা জানি। আসলে ব্যাপারটা এরকমই। আর নাদবী রহমতুল্লাহের জীবনী বা ওনার মায়ের গল্প বা ওনার প্রাথমিক জীবনের গল্প শুনলে বুঝবো ওনার জন্য কি ইনভেস্ট ছিল, ওনার আরবির জন্য আরবদের কাছে ওনার আরবি পড়া। আর তাকে ওসমানের উদাহরণ দিই, তাকে ওসমানী কোন ফ্যামিলিতে, তার কি সারমায়া কি আসবাবপত্র, পড়াশোনার কি উপকরণ তার সামনে ছিল, এগুলো আমরা কই পাবো? আমরা বড় বড় কিতাব, যে সমস্ত কিতাব আমাদের মানে হাত দেওয়ার তৌফিক হয় নাই ছোটবেলায় ছাত্র জীবনে, এগুলো আমরা বড় হয়ে দেখছি, আমাদের ছেলেরা হয়তো দেখে। আমার ছেলে এরাবুল কোরআনের কথা বলে, আমি আশ্চর্য হয়ে গেছি, 11 বছর ছেলে সে এরাবুল কোরআনের কথা বলে, এসে কিনতে চায়। তো আমি ওরা বলি যে আমি তো 15 বছর বয়সেও 3,000 টাকা দামের একটা বই কেনার জন্য আমার চিন্তা করতে হয়েছে। এখন তার জন্য সহজ, ওর জন্য আরও যদি থাকে, মানে পয়সা থাকে, ওর জন্য আরও যদি সহজলভ্য হয় আরও ভালো হবে, এটি স্বাভাবিক কথা। আপনি খুবই দামি কথা বলছেন যে আমরা রবিয়াতুর রায়ের পেছনে যে ইনভেস্ট ছিল সেই ইনভেস্ট একজনের পেছনে করি, রবিয়াতুর রায় না হোক অর্ধেক তো হবে। অবশ্যই। আচ্ছা, ওস্তাদ আলী হাসান তৈব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটা সুন্দর মাদ্রাসা করার পরিকল্পনা করছেন, ধন্যবাদ জানাই। তোমাদের আরও কোনো প্রশ্ন আছে না? আমরা আর 2টা প্রশ্ন নেবো আর কি, মানে উস্তাদের কাছে কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাক। আমরা মানে কিছুক্ষণ কথা বললাম। আপনি যতই এখানে মানে নাম উচ্চারণ করতে চান না, কিন্তু আপনার নাম আপনি বলেছেন। আমরা এতক্ষণ কথা বললাম উস্তাদ সাব্বির আহমদ, আমাদের তালিব ইলমদের উদ্দেশ্যে কিছু কথা। আমরা আশা করি এই অডিও যে ল্যাবটা দিলাম, এটা মূলত হলো আমাদের নিজেদের আলোচনা। আসলে আমাদের তালিব ইলমরা যেন সমসাময়িক বিষয়ে এবং প্রয়োজনীয় বিষয়ে এলমে দ্বীন এর সাথে সাথে তারা যদি একটু একটু সাধারণ জ্ঞান, এরপর প্রয়োজনীয় যে ভাষাগুলো আছে এগুলি শেখার মাধ্যমে যদি দাওয়াতি কাজ করে, তাহলে আগামী দিনে আরও প্রভাব বিস্তার হবে এবং বিশ্বময় ইসলামের খেদমত হবে। এখন সভ্যতা লড়াই হচ্ছে, সাংস্কৃতিক লড়াই হচ্ছে, চিন্তা লড়াই হচ্ছে। এবার আমাদের এই লড়াইয়ে যদি আমরা মানে অগ্রসর না হতে পারি, আমাদের ওয়াহিদুল্লাহ মাসমিন কোয়াটা পরিবর্তন হবে সময়ের পরিবর্তনে। তো আলা ইন্নাল কুওয়াতা ফির রমি, এই রমিটার নানা আছে, বিশ্লেষণ আছে, ব্যাখ্যা আছে। তো কমপক্ষে এখন মানে বর্তমান বিশ্বে এই যে আমরা জো বাইডেন এবং ট্রাম্পে দেখলাম, এরপরে চীনটা দেখলাম, মানে এই যে পরিবর্তন, একটা দেশ পরিবর্তন হলে সারা পৃথিবীতে একটা পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। তো হান্টিংটন অথবা অন্যান্য যে সভ্যতা লড়াইয়ের কথা বলুক অথবা চিন্তার লড়াইয়ের প্রতি আমরা যদি আমাদের ছাত্রদেরকে, তালিব ইলমদেরকে পরিচিত না করাই, তাহলে তারা কিন্তু মানে অগ্রসর হতে পারবো না। আমরা ওস্তাদ সাহেব কি বলতেছিলেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ একটা কথা আমার হয়তো একটু কথার গুরুত্ব বোঝানোর জন্য বা হয়তো একটা জজবায় কথাটা বলে ফেলছি, কথাটা হয়তো ভুল হয়ে থাকতে পারে। বিজ্ঞান না জানলে আসলে সে ইলমে দ্বীন অনেক বড় ব্যাপার, ইলমে দ্বীন সবার উপরে, বিজ্ঞান তার সহায়ক মাধ্যম, নিঃসন্দেহে। আমি মূলত বলতে চাইছি যে বিজ্ঞান না জানলে কোরআনের অনেক কিছু বোঝা আমার জন্য দুষ্কর, তাই না? কোরআনের সৃষ্টিতত্ত্বের এত আয়াত আমাদের ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে একটা অসাধারণ বই বের করছে, সায়েন্টিফিক ইন্ডিকেশনস ইন দ্য হলি কোরআন। অসাধারণ বই, অসাধারণ বই। কোরআনে বিজ্ঞানের কী কী, তো বিজ্ঞান তো কোরআন বোঝার জন্য যেমন আমাদের উসুল দরকার, তাফসীর দরকার, রিজাল দরকার, বিজ্ঞানও কোরআন বোঝার জন্য একটা বড় রকমের মাধ্যম। এই ব্যাপারটা আমি বেশি করে বলতে চাইছি। আর আরেকটা কথা, আসলে আমি একটা কথা প্রায় বলি, বিজ্ঞান সেই বিষয় যে বিষয় সরাসরি ডিরেক্ট সৃষ্টিকর্তার সাথে সম্পর্কিত। আমি দর্শন পড়ব, দর্শন কিন্তু কোনো একজন দার্শনিকের কথা বক্তব্য পড়ি। আমরা আসমা রিজালের একটা কথা পড়ব, সেটা কোনো না কোনো একজন ব্যক্তির লেখা। ইভেন হাদিসে নাবাবি, এটাও আল্লাহ রসুলের। কিন্তু বিজ্ঞান সরাসরি আল্লাহর কুদরত। যত বেশি বিজ্ঞান আমাদের কাছে প্রস্ফুটিত হতে থাকবে, বিজ্ঞানের আবিষ্কার হতে থাকবে, বিজ্ঞান বুঝতে থাকবো, তত ডিরেক্ট আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টি, আল্লাহর অস্তিত্ব আরো পরিষ্কার হতে থাকবে। বিজ্ঞান এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয়, যে বিষয়টা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কিত। এই ব্যাপারটার গুরুত্ব বোঝাতে যে আমার ভাষা বা অন্য কোনো কিছুতে যদি হয়ে থাকে, তো দিনই বা কোনো জায়গায় যদি হয়ে থাকে, আস্তাগফিরুল্লাহ বাস। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা ওই সময়ের চ্যালেঞ্জগুলো নিয়ে এগিয়ে যাব। আর তালিব ইলম যারা মাদ্রাসায় পড়ছেন, আপনারা কখনো হীনমন্যতায় ভুগবেন না, আপনারা সৌভাগ্য মনে করবেন। কারণ আগামী পৃথিবীতে, বস্তুবাদীর এই পৃথিবীতে মানুষের আধ্যাত্মিকতা, মানুষের মনন, মানুষের চিন্তা চেতনায় ধর্মের দিকে আসছে। নাস্তিকদের, মুলহিদিনদের নানা প্রশ্নের উত্তরের জন্য এখন মুসলিম বিশ্ব তৈয়ার এবং যুবকরা তৈরি হচ্ছে। এবং আশা করি আমরা
ওস্তাদ সাব্বির আহমদ যে আজকের এই বৈঠকে ছিলেন, তালিব ইলমদের যে নির্দেশনা দিন আমি শুকরিয়া আদায় করি। আমরা ছিলাম সেন্টার ফর স্পিরিচুয়াল স্টাডিজের একটি বৈঠকে। ধন্যবাদ সবাইকে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর।